গল্প দূরত্ব। রাইটার মালিহা ইসলাম ব্যবসী। আজ আমি যেই বাড়িতে বউ হয়ে যাচ্ছি সেই বাড়িতেই আমার ভালোবাসার মানুষের বসবাস, যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি, যার সাথে আমার দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল, সে আজ সম্পর্কে আমার দেবর হতে যাচ্ছে আর আমি তার ভাবি। আমার নাম প্রীতি, আর আমার ভালোবাসার মানুষের মানে আমার দেবরের নাম রোহান। বউ সেজে বসে আছি, আশেপাশে সবাই বলছে আমাকে নাকি একদম পরীর মতো লাগছে, আর আমার বর মানে রোহানের বড় ভাই রাহাত নাকি আজকে চোখ সরাতে পারবে না আমার থেকে। আশেপাশের কথাগুলো শুনে মনে হচ্ছে আমি হয়তো কোনো সব পিজ্জা দেখে সৌন্দর্যমণ্ডিত হবে রাহাত। বর বর আসছে বলে সবাই আমাকে রুমে রেখে নিচে চলে গেল বরকে বরণ করতে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডটা মানে নিহা আমার পাশেই বসে রইল। নিহার ডাকে আমি নিহার দিকে ফিরে তাকালাম, দেখলাম ওর চোখ জলে ভরে আছে, কারণ ও তো আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার এই দীর্ঘ 4 বছরের সম্পর্কে আমার আর রোহান প্রতিটা মুহূর্তে সাক্ষী। আজ পর্যন্ত ওর কাছে কিছু লুকায়নি। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছিস কেন? রোহান কেন এমন করলো প্রীতি? তুই কিভাবে থাকবি ওকে ছাড়া? ও কি জানে না তুই ওকে কতটা ভালোবাসিস? জানে রে, আর ও তো আমাকে খুব ভালোবাসে। আর আমি কি ওকে ছাড়া থাকবো নাকি? আমি তো ওর সাথে একই বাড়িতে থাকবো, ওর ভাবি হয়। কথাটা বলে আর নিজেকে নিজের চোখের পানিকে আটকে রাখতে পারলাম না, নিহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ও একদিন অনেক পছন্দাবে দেখিস, ও অনেক কষ্ট পাবে তোকে ছাড়া, তুই দেখে নিস, কথাটা বলে কান্না করতে লাগলো নিহা। সবার আসার আওয়াজে নিহাকে ছেড়ে চোখের জল মুছে স্বাভাবিক হলাম আমি। সবাই এসে আমাকে ধরে নিচে নিয়ে গেল আর আমাকে আমার বর মানে রাহাতের সাথে বসানো হলো। আমার চোখ দুটো আটকে গেল একজনকে দেখে, সেই একজনটা আমার ভালোবাসার মানুষ রোহান। রোহান একবার ও আমার দিকে তাকালো না, সবার সাথে হাসি মুখে কথা বলছে। আচ্ছা, ওর কি কষ্ট হচ্ছে না আমাকে বউ সাজে দেখে? ওর কি কষ্ট হচ্ছে না আমাকে আজকে অন্য ঘরে হতে দেখতে? ওর বুকটা কি একটু ও কাঁপছে না আমাকে ওর ভাইয়ের বউ হতে দেখতে? কত স্বপ্ন ছিল আমাদের এই দিনটা নিয়ে, কত স্বপ্ন ছিল লাল বেনারসি পরে তোমার বউ সাজায়, কেন এমন করলা রোহান, কেন এমন করলা? মনে মনে বিয়ের সব কার্য সম্পন্ন হলো। আজ থেকে রোহান আর আমার নতুন সম্পর্ক হলো ভাবি আর দেবরের সম্পর্ক। আজ থেকে রোহান আমার সম্পর্কে দেবর আর আমি ওর ভাবি। বাবা আমার হাতটা রাহাতের হাতে দিয়ে বললেন আমাকে যেন সবসময় ভালো রাখে, আমি যেন কোনো কষ্ট না পাই। সত্যিই কি কোনো কষ্ট পাবো না আমি? মনের বিরুদ্ধে গিয়ে সারাক্ষণ রোহানের সামনে ওর ভাবি হয়ে থেকে কি সুখে থাকতে পারবো আমি? হঠাৎ খেয়াল করলাম রাহাত আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে। এতে আমার খুব অস্বস্তি হচ্ছিল, তাই হাতটা বারবার ছাড়ানোর চেষ্টা করলাম। রাহাত হয়তো তা বুঝতে পেরে আমার হাতটা আলতোভাবে ছেড়ে দিল। আমার কানের কাছে ওর মুখটা এনে বলল, খুব সুন্দর লাগছে আমার বউটাকে, একদম পরীর মতো। কিন্তু ওর কথায় আমার একটুও ভালো লাগছে না। আমার চোখ দুটো শুধু আমার ভালোবাসি মানুষকে খুঁজছিল। আচ্ছা, আমি কোনো অপরাধ করছি না তো এখনো নিজের ভালোবাসার মানুষটাকে খুঁজে? কিন্তু আমি যে কখনো রাহাতকে ভালোবাসতে পারবো না। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে হাতে হাত রেখে বলেছিলাম যে সারা জীবন একে অপরের হয়ে থাকবো, কেউ কাউকে কখনো ছেড়ে যাব না। তাহলে আজ কেন তুমি এমন করলে রোহান? কেন ঠেলে দিলে আমাকে কষ্টের দিকে? তুমি কি জানো না তোমাকে ছেড়ে একটা মুহূর্ত কাটানো অনেক কষ্টকর আমার জন্য? মনে মনে কথাগুলো ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। বিদায়ের সময় বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। মা আমাকে জড়িয়ে ধরে বলল আমি যেন নিজেকে ভালোভাবে মানিয়ে নিই ওই পরিবারে। আরো কষ্ট হচ্ছিল এইটা ভেবে কিভাবে থাকবো আমি ওই বাড়িতে। সারাক্ষণ রোহানকে চোখের সামনে দেখলে তো যন্ত্রণায় মরে যাব। গাড়িতে বসে বসে রোহান আর আমার স্মৃতিগুলো মনে করে কাঁদছিলাম। ঠিক সেই মুহূর্তে রাহাত আলতোভাবে আমার কাঁধে হাত রেখে বলল, বাড়ির জন্য মন খারাপ লাগছে? কেঁদো না, আমরা তো আবার যাব কয়েকদিন তোমার বাবার বাড়িতে। এখন থেকে আমার পরিবারকে তোমার নিজের পরিবার ভাবতে হবে প্রীতি। প্লিজ আর কেঁদো না, তুমি কাঁদলে খুব খারাপ লাগে আমার।
ওনার কথায় পাত্তা না দিয়ে আমি বাইরের দিকে তাকিয়ে রইলাম। রাহাত বাড়িতে পৌঁছে গেলাম আমরা। আমি গাড়ি থেকে নামতে যাব সেই মুহূর্তে রাহাত আমাকে কোলে তুলে নিল। আমি বললাম, কি হচ্ছে? নামান আমাকে, সবাই দেখছে তো। উনি আমার দিকে হাসি দিয়ে বললেন, নামাবো না। আমার অনেক বছরের শখ এইটা যে আমি আমার বউকে কোলে করে বাড়ির মেইন দরজা পর্যন্ত নিয়ে যাব। আমি ওনার কথা শুনে অবাক হলাম আর কিছু বললাম না। উনি আমাকে সদর দরজায় এনে কোল থেকে নামিয়ে দাঁড়িয়ে রইল আমার সাথে, আমার হাতটা ধরে। আমার শাশুড়ি আমাকে খুব আদর করে বরণ করে নিলেন আর আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন, লক্ষ্মী, একটা ছেলের বউ পেয়েছি আমি। আমার শ্বশুরও পাশ থেকে বললেন, ঠিক বলেছ তুমি একদম। আমি যেই না বাড়িতে ঢুকার জন্য পা বাড়ালাম তখন একটা মহিলা বললেন, দাঁড়াও প্রীতি, তুমি এইভাবে বাড়িতে ঢুকতে পারবে না। আমি ওনার কথায় খুব ভয় পেয়ে গেলাম। উনি এমন কেন বলছে? আমি কি কোনো অপরাধ করে ফেলছি যার জন্য আমাকে বাড়িতে ঢুকতে নিষেধ করছে? ভয় আমার মুখটা চুপসে গেল। পাশ থেকে রাহাত বলল, আমার বউ ভিতরে প্রবেশ করতে পারবে না কেন ভাবি? মহিলাটা নাকি ওর চাচাতো ভাইয়ের বউ, তাই ও ভাবি বলল। সবাই ওর কথা শুনে হো হো করে হেসে ওঠল। আর ভাবি আমার গালে হাত দিয়ে বলল, দেখ দেখ, প্রীতি তো আমার কথায় একদম ভয়ে চুপসে গেছে। কথাটা বলে ভাবি আবার হাসলো। আমার শাশুড়ি পাশ থেকে বলে উঠলেন, তোরা আর আমার ছেলে আর ছেলের বউকে জ্বালাবি না একদম। একটা মেয়েকে ডেকে বলল, যাও তোমার রোহান চাচ্চুকে ডেকে নিয়ে আসো। মেয়েটা দৌড়ে উপরে চলে গেল রোহানকে ডাকার জন্য। একটু পর রোহান নেমে আসল। ওকে দেখে আমার বুকের মধ্যে তার পাতাল ঝড় বইতে শুরু করলো। চোখে পানি চলে আসছিল। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম। রোহানের চোখ দুটো পানিতে ভরে আছে। আর কে না বুঝুক, আমি তো বুঝি ওর মনের অবস্থা। ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও এতক্ষণ কান্না করছে। রোহান আমার দিকে এগিয়ে এসে আমাকে আচমকা কোলে তুলে নিল। আমি অবাক হয়ে গেলাম। আর পাশে সবাই হাসতেছে আর বলতেছে, দেবর ভাবিকে তো একসাথে সেই লাগতেছে। আর কোলে তুলে নেওয়ার স্টাইলটা কিন্তু অনেক ফাইন হয়েছে। রোহান আমাকে ভিতরে এনে সোফায় বসিয়ে দিল। আমি এখনো অবাক হয়ে রোহানের দিকে তাকিয়ে আছি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি রোহানের দিকে, কিন্তু রোহান একটি বারও আমার দিকে তাকালো না। ভাবি আমাকে বললেন, প্রীতি, তুমি কি ভয় পেয়ে গেছো? না ভাবি, মাথা নিচু করে। এইটা আমাদের পরিবারের নিয়ম যে নতুন বউকে তার দেবর কোলে করে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, অনেক কথা হয়েছে, আর কালকে কথা বলিস, বৌমা অনেক ক্লান্ত। তোরা ওকে রাহাতের রুমে দিয়ে আয়। রাহাতের মা, ভাবি আর আমার ননদ, রাহাতের ছোট বোন লিহা মিলে আমাকে রাহাতের রুমে দিয়ে গেল। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। গোলাপ, রজনীগন্ধা ফুলের ঘ্রাণে সুরভিত হয়ে আছে পুরোটা রুম। বিছানার মাঝে খুব সুন্দর করে লিখা, রাহাত প্লাস প্রীতি। গোলাপ আমার পছন্দ, আর এইভাবে আমার বাসর ঘর সাজাতে হবে সেই কথাটা আমি সবসময় রোহানকে বলতাম। তাহলে কি এইভাবে রোহান সাজিয়ে দিয়েছে আমার আর রাহাতের বাসর ঘরটা? ও কিভাবে পারলো এটা করতে? আমার পছন্দ মতো বাসর ঘর হলেও আমার কাছে তা বিষের মতো লাগছে। আমি আর পারছি না। হে আল্লাহ, আপনি আমাকে এই কষ্ট সহ্য করার ধৈর্য দান করুন, আমার যে খুব কষ্ট হচ্ছে। বিছানায় এক কোণায় গুটিসুটি মেরে বসে রইলাম। দু চোখ বেয়ে অশ্রু ঝরছে অঝোর ধারায় রোহান আর আমার স্মৃতিগুলো ভেবে। এক্সকিউজ মি, আমাকে একটা টিকিট দিন কুমিল্লা যাওয়ার। ওকে ম্যাম। টিকিটটা যেন জানালার পাশে হয়। সরি ম্যাম, জানালার পাশে টিকিট তো নেই। আর বাসে সব সিট ফুল, মাত্র একটা টিকিটই আছে। আপনি চাইলে 2 ঘন্টা পর আর একটা বাসে যেতে পারেন। ওইটাতে সিট খালি আছে। না না, আমি এখন যেই বাসটা ছাড়বে ওইটা দিয়েই যাব। যেই একটা সিট আছে ওইটার টিকিট দেন। ওকে ম্যাম। প্রীতি, একটা ছেলে আমার পাশের সিটটাতে জানালার পাশে বসা, যেইভাবেই হোক ছেলেটাকে উঠিয়ে আমার বসতে হবে। মনে মনে, এই যে ভাইয়া। ছেলেটা মুখ থেকে বই সরিয়ে প্রীতির দিকে তাকিয়ে বলল, জি, আমাকে বলছেন?
হুম, একটা সাহায্য করবেন? এত সুন্দর করে বলে আমার সিটটা দখল করার চিন্তা, তাই না? শয়তান ছেলে কিভাবে বুঝলো যে আমি ওনার সিটটায় বসতে চাই? মনে মনে। আসলে ভাইয়া, আমি না জানালার পাশে না বসলে বমি হয়, তো আপনি যদি আমাকে আপনার সিটটা দিয়ে একটু সাহায্য করতেন এই বোনটাকে। আমতা আমতা করে বললাম। বমির বাহানা একদম দিবা না। মেয়েরা বাসে উঠলেই জানালার পাশে সিটটাতে বসার জন্য এরকম বাহানা দেখানো শুরু করে। আর আরেকটা কথা, তুমি আমার কোন জন্মের বোন হবে? নেক্সট টাইম এরকম যেন আর না শুনি। চুপচাপ নিজের সিটে বসো। ধমক দিয়ে। কি অসভ্য ছেলে! শয়তান ছেলে! বান্দর! আমি অপরিচিত হয়েও আমাকে তুমি করে বলে। শয়তান! মনে মনে বলে বসে পড়লাম, কিন্তু আমার অসহ্য লাগছে। জানালার পাশে সিটটা ছাড়া যেভাবেই হোক ওই সিটটাই আমার চাই। আচ্ছা ভাইয়া। সরি সরি। আর ভাইয়া বলবো না। ভয়। আপনার নামটা বলেন তাহলে, আমি না হয় আপনার নাম ধরেই ডাকবো। রোহান শেখ। কি? আমার নাম রোহান শেখ? চেঁচিয়ে। ওফ অফ, কানের পর্দাটা মনে ফাটিয়ে ফেলছে। অসভ্য ছেলে। মনে মনে। তোমার নাম কি? আমার নাম নুসাইফা আহমেদ প্রীতি। ওহ। হুম। তুমি কোথায় যাচ্ছ? ঢাকাতে ফুফির বাসায় বেড়াতে এসেছিলাম, এখন নিজের বাসায় কুমিল্লে যাচ্ছি। আপনি? আমিও কুমিল্লে যাচ্ছি আমার বাসায়। আর ঢাকায় থেকে আমি পড়াশোনা করি। ওহ, কিসে পড়েন? অনার্স থার্ড ইয়ারে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তুমি? আমি অনার্স ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছি। কোন ডিপার্টমেন্ট? ম্যাথমেটিক্স। এইভাবে কতক্ষণ কথা চলল? বাস একটা রেস্টুরেন্টের কাছে থামলো। আচ্ছা, আপনি কিছু খাবেন? রোহান। না। ওকে। রোহান বাস থেকে নেমে রেস্টুরেন্টে গেল। সুযোগটা হাতছাড়া করা যাবে না, প্রীতি বসে পড়। কিন্তু এইটা কি ঠিক হবে? হবে হবে, বসে পড়। জানালার কাছে সিট ফাঁকা আছে, সুযোগটা মিস করা যাবে না। মনে মনে ভাবলাম। তাড়াতাড়ি করে রোহানের সিটটায় বসে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার ভান ধরে থাকলাম, যেন রোহান কিছু বলতে না পারে। রোহান এসে আমার সিটটায় বসে পড়ল। আচ্ছা, শয়তানটা কিছু বলছে না কেন? এত চুপচাপ হয়ে আছে কেন? মনে মনে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম ভেঙে আমি নিজেকে রোহান কাঁধে আবিষ্কার করলাম। তার মানে এতক্ষণ ওনার কাঁধে মাথা দিয়ে শুয়েছিলাম। ঈশ্বর, কি লজ্জাজনক বিষয়! কিছুক্ষণ পর রোহান চোখ মেলে আমার দিকে তাকালো। ওনার চোখে চোখ পড়তেই আমি মাথা নিচু করে বললাম, আসলে বাইরে থেকে বাতাস আসছিল আর খুব ভালো লাগছিল বাতাসটা, তাই আপনার সিটে বসে পড়লাম। আর কখনো যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। ইটস ওকে, হাসি দিয়ে। আমি লজ্জায় আর কথা বললাম না। কুমিল্লায় এসে দুইজন বাস থেকে নেমে গেলাম। হঠাৎ রোহান পিছন থেকে প্রীতি বলে ডাক দিল। বলুন। আমাকে কি তোমার ফেসবুক আইডির নামটা বলা যাবে? হুম। এইভাবে রোহানের সাথে রেগুলার চ্যাটিং, ফোনে কথা বলা একসময় আমাদের ভালোবাসায় পরিণত হলো। কথাগুলো ভেবে আবার কাঁদতে লাগলাম। হে আল্লাহ, কেন এমন করলেন আমার সাথে? যাকে এত ভালোবাসি তার আর আমার মাঝে কেন এত দূরত্ব তৈরি করলেন? কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়লাম। দরজা খোলার আওয়াজে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। তাকিয়ে দেখলাম রাহাত আমার দিকে এগিয়ে আসে। প্রীতি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি তোমার এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম আমরা সারা জীবন একসাথে থাকার। সব সময় ভাবতাম বিয়ের পর তোমাকে খুব খুশিতে রাখবো, একটুও কষ্ট পেতে দিব না, কিন্তু আমি যে তোমাকে সবচেয়ে বড় কষ্ট দিয়ে ফেললাম প্রীতি। সব সময় বলতাম তোমাকে যেন আমি বউ বলে ডাকি। আমি আজ থেকে আর তোমাকে বউ বলে ডাকতে পারবো না প্রীতি। আজ থেকে তুমি আমার ভাবি। জানি খুব কষ্ট হচ্ছে তোমার, আজকের রাতটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তোমার।
তোমার মনে আছে প্রীতি, তুমি বলেছিলে যে বাসর রাতে তুমি আমাকে বুকে লজ্জায় মুখ লুকিয়ে রাখবে, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে বলবো, এই বউ তুমি কি লজ্জা পাচ্ছ? রাহাত ভাই তোমাকে খুব ভালোবাসে প্রীতি, সময়ের সাথে সাথে তাকে মেনে নিতে পারবে তুমি? সে খুব খুব সুখী রাখবে তোমায়। এই প্রীতি, যেন খুব কষ্ট হচ্ছে আমার। আমার এই বুকটা আজকে খুব শূন্য শূন্য লাগছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার, কিন্তু তুমি একদিন ঠিকই বুঝবে কেন তোমার রোহান এমন করেছিল। জান আমার, তুমি প্রীতি, খুব শূন্য লাগছে আর তোমাকে ছাড়া। জানি তুমি মেনে নিতে পারবে না, কিন্তু তোমার মেনে নিতেই হবে। রাহাত ভাইকে মানুষরা খুব ভালোবাসে তোমায়। মাফ করে দিও আমাকে। 3 বছর পর আজ সিগারেট আবার আমার সাথী হলো, তুমি নেই তো জীবনে, তাই তুমি জানো আর খুব দূরত্ব তোমার আর আমার মাঝে। খুব ভালোবাসি তোমায় খুব, বলে কান্না করতে থাকলো রোহান। এতক্ষণ রোহান আর প্রীতির একসাথে তোলা অনেকগুলো ছবি একটা বক্স থেকে বের করে ছবির দিকে তাকিয়ে কান্না করতে করতে কথাগুলো বলল রোহান। প্লিজ আপনি আমার কাছে আসবেন না, চেঁচিয়ে কথাটা বলল প্রীতি। প্রীতির কথা শুনে এখানেই থমকে দাঁড়িয়ে গেল রাহাত। কি বলছো তুমি? রাহাত, কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন না? নাকি বলছো তুমি এইসব? দেখুন আমি আপনাকে ক্লিয়ার ভাবে, আপনি আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না। কিন্তু কেন? আমাদের বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী, আর আজকের আমাদের ফুলসজ্জা। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। প্লিজ আপনি কাছে আসবেন না। তুমি তাহলে আমাকে বিয়ে করেছো কেন প্রীতি? প্লিজ আপনি দূরে থাকবেন। আমার এত কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। তুমি আমার আর তোমার মাঝে দূরত্ব চাইছো? হুম, আমি আপনার আর আমার মাঝে দূরত্ব চাইছি। আমি সহ্য করতে পারছি না আপনাকে। কথাটা বলে রাগে প্রীতি পাশে থাকা দুধের গ্লাসটা নিচে ছুঁড়ে ফেলে দিল। প্রীতি কি করছো তুমি? তোমার লেগে যাবে তো। দেখো তুমি একদম নড়বা না, কাজ ঝুঁকবে তোমার পায়ে। কিন্তু প্রীতি পিছিয়ে গেল রাহাতের সামনে আগানো দেখে, আর তার পায়ে কাজ ঢুকে গেল। আহ, বলেছিলাম না, আগে কোনো কথাই শুনতে চাও না তুমি। আপনি ধরবেন না আমায়। ওকে ধরবো না। চুপ করো, এখন অনেক রক্ত বের হচ্ছে তোমার পা থেকে। কথাটা বলে রাহাত প্রীতিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল, আর ফার্স্ট এইড বক্সে নিয়ে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল পায়ে। প্রীতি আর কোনো কথা না বলে ব্যথায় ঘুমিয়ে পড়ল। রাহাত প্রীতির পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কি মায়া মেয়েটার মুখে। তুমি জানো প্রীতি, তোমাকে আমি অনেক ভালোবাসি। অনেক স্বপ্ন দেখেছি, ভেবেছি কবে তোমাকে বউ বানিয়ে নিজের করে নিতে পারবো। কিন্তু নিয়তি কি খারাপ, দেখো বউ বানিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমার স্বামী হতে পারিনি। স্বামী তো সেই দিন হব যেই দিন তুমি নিজে মেনে নিয়ে বলবা যে আমি তোমার স্বামী। আজকের রাতটা যে খুব স্পেশাল ছিল, কিন্তু যেই দিন তুমি চাইবা সেই দিনই তোমার সম্মতিতে তোমাকে নিজের করে নিব। আর তুমি কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছো না, সেই কারণটাও আমি তোমার কাছ থেকে জানবো, কিন্তু জোর করে না, তোমার ইচ্ছায়। হোক না খুব দূরত্ব আর তোমার আর আমার মাঝে, কিন্তু খুব ভালোবাসি তোমায় বউ। মনে মনে কথাগুলো বলল রাহাত, তারপর একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকালের আলো এসে রাহাতের চোখে পড়ল। সে উঠে দেখলো প্রীতি এখনো ঘুমাচ্ছে। রাহাত প্রীতির পাশে বসে আস্তে করে ডাকলো প্রীতিকে। রাহাতের ডাকে আচমকা ঘুম থেকে লাফিয়ে উঠল সে। ভয় পেও না, আমি রাহাত। অনেক লেট হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে নাও। প্রীতি ঘুম থেকে উঠছে তো তাড়াতাড়ি? রাহাত ভাই নিশ্চয়ই ডেকে উঠিয়ে দিছে। ও তো শাড়ি পরতে পারে না, আর রাহাত ভাইকে তো ও কখনো বলবে না শাড়ি পরিয়ে দিতে, এখন ওকে শাড়ি পরতে সাহায্য করবে কে? বারান্দায় দাঁড়িয়ে মনে মনে কথাগুলো ভাবছে রোহান। আচ্ছা রোহান, শোনো না, বলো, তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবা? আমি না শাড়ি পরতে পারি না, কারণ আমি চাই বিয়ের পর আমার বরটা আমাকে প্রতিদিন শাড়ি পরিয়ে দিবে। কি দিবা তো বর? দিব বউ। আমি তো অলরেডি ইউটিউব থেকে শাড়ি পরানো শিখে নিয়েছি, যেন বউটাকে প্রতিদিন পরিয়ে দিতে পারি। সত্যি? হুম, সত্যি। আই লাভ ইউ রোহান। আই লাভ ইউ প্রীতি। কথাটা ভেবে অজান্তেই মুখে হাসি চলে আসল রোহানের, কিন্তু এই হাসিটা শুধু একটুর জন্য।
আবার বুকটা শূন্য শূন্য লাগছে ভেবেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রোহানের। হঠাৎ ও কাঁধে কারো স্পর্শ অনুভব করলো। তাকিয়ে দেখল, হঠাৎ ওর কাঁধে কারো স্পর্শ অনুভব করলো রোহান। তাকিয়ে দেখল রিহা রোহান আর প্রীতির একসাথে তোলা ছবিগুলো হাতে নিয়ে ঝলঝল চোখে তাকিয়ে আছে রোহানের দিকে। ও শিট, ছবিগুলো গুছাতে একদম ভুলে গেছি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? মনে মনে বলল রোহান। ভাইয়া। হুম। তুমি কি প্রীতি ভাবিকে ভালোবাসো? হুম, মাথা নিচু করে বলল রোহান। ভাইয়া, তাহলে তুমি কেন বললে না বাবার কাছে যে প্রীতি ভাবিকে তুমি ভালোবাসো? রাহাত ভাইয়ের সাথে কেন প্রীতি ভাবির বিয়ে হতে দিলে ভাইয়া? সময় হলে সব জানতে পারবি বোন। একটা জোরে নিঃশ্বাস ছেড়ে কথাটা বলল রোহান। কিন্তু প্রীতি ভাবি তো তোমাকে ভালোবাসে ভাইয়া। ভাবি কি করে রাহাত ভাইকে মেনে নিবে? সময় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। আমি কালকে প্রীতি ভাবিকে তোমার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে দেখেছি। আর তুমি যখন বিয়ে বাড়ি থেকে এসে রুমে চিৎকার করে কান্না করছিলে আমি শুনেছি ভাইয়া। কেন নিজে এত কষ্ট পাচ্ছ? আর কেন প্রীতি ভাবিকে ও কষ্টের দিকে ঠেলে দিলে ভাইয়া? ও এখন ঠিকই কষ্ট পাচ্ছে, কিন্তু রাহাত ভাইয়ের ভালোবাসা ওর সব কষ্ট ভুলিয়ে দিবে। একদিন ও নিজেই বলবে যে রাহাত ভাই ওর জন্য যোগ্য ভালোবাসার মানুষের যোগ্য স্বামী। ভাইয়া, এই কষ্ট কখনো দূর হবে না রে। আমি জানি তোমার ভিতরে তুমি অনেক বই বেড়াচ্ছ। আর এটাও জানি তুমি কোনো কারণ ছাড়া কখনোই এমন করো নাই। তুমি কেন এমন করেছো ভাইয়া? সময় হলে সব জানবি বোন, সবকিছু জানবি। এখন আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করিস না বোন। তোর এই ভাইটা যে আর সহ্য করতে পারছে না। খুব কষ্ট হচ্ছে খুব। রিহা রোহানকে জড়িয়ে ধরে বলল। ভাইয়া প্লিজ, তুমি ভেঙে পড়ো না। এত সহজে না। আমি খুব স্ট্রং কিন্তু। জানি ভাইয়া। আচ্ছা শোন। বলো। তুই আর কাউকে কথাটা বলিস না। রাহাত ভাই জানলে খুব কষ্ট পাবে। হুম। আচ্ছা ভাইয়া, প্রীতি ভাবি বলে দেইনি তো ভাইয়াকে? ও কখনো বলবে না। কেন? শুন। প্রীতি, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো রোহান? আগে আমাকে প্রমিস করতে হবে যে তুমি আমার কথাটা রাখবে। ওকে জান। এই নাও তোমার হাতে হাত রেখে প্রমিস করলাম। তোমার প্রীতি কখনো তোমার কোনো কথা ফেলবে না। তোমার মনটাকে একটু শক্ত করো। বাহ। রোহান শেখ তো আজকে খুব সিরিয়াস মুডে কথা বলছে। কথাটা বলে প্রীতি হেসে দিল। প্রীতি, আমি তোমাকে ভালোবাসি না। এই 4 বছর তোমার সাথে যা ছিল সবকিছু অভিনয় ছিল। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি এইসব? যা বলছি সত্যি বলছি। আমি জানি রোহান, তুমি মজা করছো। এত বছরে এত ভালোবাসা কখনো অভিনয় নয়। আর একটা কথা, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? এইটা কেমন প্রশ্ন? আমি যা বলবো তুমি কি তা করবে? হুম। সবকিছু করতে রাজি আমি তোমার জন্য রোহান। তাহলে আমার বড় ভাইয়ের বউ হতে হবে তোমার। পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচব না। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রাহাত ভাইকে বিয়ে করতে হবে তোমার, আর নিজের একদম ক্ষতি করার চেষ্টা করবে না। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো আমার জন্য সবকিছু করতে রাজি আছো তুমি। রোহান, মরে যাব আমি। প্লিজ রোহান। রাহাত ভাই তোমাকে খুব ভালোবাসে প্রীতি। তুমি খুব ভালো থাকবা। আমার পাছার প্লিজ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। প্লিজ। ছাড়তে বলছি ছাড়ো। সেই দিন প্রীতিকে বিছানে ফেলে স্বার্থপরের মতো চলে আসলাম আমি। তুই ভাবিকে এত কষ্ট দিলি ভাইয়া। হুম। আমি খুব খারাপ। আমি জানি তুই ভাবির ভালোর জন্যই হয়তো করেছিস। হুম। একটা লেপ কর বোন। তোর ভাবি শাড়ি পরতে পারে না। তুই গিয়ে দেখতো ও শাড়ি পরতে পারে কিনা। ঠিক আছে ভাইয়া। এ কি তুমি 3 পিস পরেছো কেন? আমি শাড়ি পরতে পারি না।
আমি পরিয়ে দিব? আপনি শাড়ি পরাতে পারেন? হুম, বউকে পরাবো বলে শিখেছি ইউটিউব থেকে। ওহ, আসলে নতুন বউ শাড়ি না পরলে সবাই খারাপ বলবে, তাই বলছিলাম আমি পরিয়ে দিব, কিন্তু চোখ বন্ধ করে রাখবো। ওকে পরিয়ে দিন। এত সহজে কিভাবে রাজি হয়ে গেল? প্রীতিকাল তো আমাকে কাছেই আসতে দিচ্ছিল না, মনে মনে বলল রাহাত। প্রীতি শাড়ি পরার জন্য উঠতে যাবে, তখনই রাহাত এসে প্রীতির পায়ে ধরে ফেলল। কি করছেন আপনি? আমার পায়ে কেন ধরেছেন? চমকে গিয়ে প্রীতি, একটু চুপ করো তো। কেন? চুপ থাকতে বলছি, চুপ থাকো। প্লিজ আপনি আমার পা ছাড়ুন। আবার কথা বলছো তুমি? বেশি কথা বললে মুখে টেপ লাগিয়ে দিব। চুপ করে বসে থাকো, আর দেখো আমি কি করি। রাহাত বিছানার পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করলো। তারপর প্রীতির পায়ের পুরনো ব্যান্ডেজটা খুলতে লাগলো। আহো, সরি সরি, ব্যথা লাগছে? হুম। তাহলে কালকে এত করে নিষেধ করার পরও তুমি জায়গা থেকে নড়ছো কেন? আমার কথা শুনলে এত ব্যথা পেতে না আজকে। কি হলো, চুপ করে আছো কেন? এমনি। ওহ, আপনি পারবেন না হাত আমার মনের ব্যথা ভালো করে দিতে? কখনো পারবেন না, মনে মনে বলল প্রীতি। আমি জানি তোমার মনে কোনো একটা বিষয় নিয়ে খুব কষ্ট, কিন্তু আমি তোমার সেই কষ্ট ব্যথা একদিন ঠিকই ভুলিয়ে দিব প্রীতি। মনে মনে বলল রাহাত। ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিল রাহাত, আর বলল নতুন করে ব্যান্ডেজ না করলে ইনফেকশন হয়ে যেত। আপনি এর কখনো আমার পায়ে ধরবেন না, আমি নিজেই নিজের ব্যান্ডেজ করে নিতে পারবো। কথাটা খুব শক্তভাবে বলল প্রীতি। আমি করে দিলে কি কোনো অপরাধ হবে? না। কিন্তু স্বামী বউ এর পায়ে ধরতে নেই। কথাটা কে বলেছে তোমাকে? মা বলেছে। তার মানে তুমি মানো আমি তোমার স্বামী? জানি না, অন্যদিকে মুখ ফিরিয়ে বলল প্রীতি। চিন্তা করো না, স্বামী হয়েছি বলে তোমার সম্মতি ছাড়া স্বামীর অধিকার ফলাবো না। প্রীতি রাহাতের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন যে আমি এইটা ভাবছি? ভালোবাসি তাই তোমাকে বুঝি। ওহ, আচ্ছা, তুমি বললে না তোমার মা বলেছে যে স্বামী স্ত্রীর পায়ে ধরলে স্ত্রীর পাপ হয়? হুম। স্ত্রীর সেবা করা কোনো পাপ না। আমি আমার বউয়ের সেবা করছি তাই ওর পায়ে ধরেছি। আর 1000 বার ধরতে রাজি আছি, যতদিন না ওর পায়ের ব্যথা ঠিক হচ্ছে আমি ওর পায়ের ব্যান্ডেজ পাল্টে দিব। মুচকি হেসে কথাটা বলল রাহাত। প্রীতি রাহাতের কথাটা শুনে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রাহাতের দিকে। রাহাত, খুব ভালো আপনি। রাতে আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, কিন্তু আপনি আমার সাথে রাগ না দেখিয়ে এত সেবা আর সম্মান দিচ্ছেন আমায়। আমি এইসবের যোগ্য না রাহাত। আপনি খুব ভালো কাউকে ডিজার্ভ করেন। রোহান, তোমার জন্য আজকে এই পরিস্থিতি। তোমার জন্য আমি আজকের এত ভালো একটা মানুষকে কষ্ট দিচ্ছি। আমি জানি রাহাত খুব কষ্ট পাচ্ছে, কারণ স্বামী হয়েও সে তার স্ত্রীর কাছে নিজের অধিকার ফলাচ্ছে না। মনে মনে কথাগুলো ভাবতে থাকলো প্রীতি। রাহাত সেই কখন থেকে প্রীতিকে ডেকে যাচ্ছে, কিন্তু রাহাত ডাক প্রীতি কানে যাচ্ছেই না। হঠাৎ রাহাতের স্পর্শে প্রীতি ভাবনার জগৎ থেকে ফিরে হলো আর থতমত করে বলতে লাগলো, কি হয়েছে? সেই কখন থেকে ডেকে যাচ্ছি। এত কি ভাবছো যে আমার কথা তোমার কান পর্যন্তই যাচ্ছে না? আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল। সকালে কথা বলনি তোমার আম্মুর সাথে? হুম, বলেছি। আচ্ছা, কোন শাড়িটা পরবা বলো? আপনার যেইটা ইচ্ছে হয় পরিয়ে দিন। তাহলে বেগুনি কালারটা পরিয়ে দেই? দিন। আচ্ছা, আপনার কি বেগুনি কালার পছন্দ? হুম। রোহানও তো সবসময় বলতো ওর বেগুনি কালার খুব পছন্দ। বিয়ের আগে বলতাম না, বর থেকেই শাড়ি পরো সব সময়। আজকে আমার বড়ই শাড়ি পরিয়ে দিবে আর তুমি দেখে ভিতরে ভিতরে জ্বলবে। যেই কষ্ট আমাকে দিয়েছ তুমি, সেই কষ্ট তোমাকে পেতে হবে রোহান শেখ। মনে মনে বলল প্রীতি। রাহাত খুব সুন্দর করে প্রীতিকে শাড়ি পরিয়ে দিল। একদম বেগুনি পরি লাগছে তোমায়। রাহাতের কথায় প্রীতির হুঁশ ফিরল।
প্রীতি হালকা হেসে বলল, বেগুনি পরিও হয় বুঝি? হয়। আর এই তো আমার সামনেই আছে। রাহাতের কথা শুনে প্রীতি আবার হাসতে লাগলো, আর রাহাত মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে প্রীতির হাসি মাখা মুখটার দিকে। আচমকা রাহাত প্রীতির কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, এই হাসিটা যেন সব সময় থাকে তোমার মুখে। খুব সুন্দর লাগে হাসলে তোমাকে আমার বেগুনি পরি। মুচকি হেসে রাহাতের কথায় প্রীতি থ হয়ে দাঁড়িয়ে রইল। রিহা এসে দরজায় নক করে বলল, ভাই আসবো? আয়। রিহা প্রীতির দিকে তাকিয়ে বলল, বাহ ভাবি, তোমাকে তো খুব সুন্দর লাগছে বেগুনি কালার শাড়িতে। আর তুমি এত সুন্দর করে শাড়ি পরা কোথায় শিখেছো? রোহান ভাইয়া তো বললো ভাবি শাড়ি পরতে পারে না, তাহলে আমি পরিয়ে দিয়েছি। রাহাত কথায় হেসে দিল রিহা। ভাইয়া তুমি শাড়ি পরাতে পারো নাকি? তোমার ভাইয়া পরিয়ে দিয়েছে। প্রীতি, বাহ ভাইয়া, তুমি খুব সুন্দর করে শাড়ি পরাতে পারো তো। কিন্তু শিখলে কোথায়? ইউটিউব থেকে। ভালোই তো, বলে রিহা আবার হাসতে লাগলো। রাহাত রিহার কানে ধরে বলল, এত না হেসে তাড়াতাড়ি তোর ভাবিকে নিয়ে নিচে আয় বলে চলে গেল রাহাত। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে, মনে মনে বলল রিহা। অপরদিকে রোহান অপেক্ষা করছে কখন প্রীতি নিচে আসবে, কখন সে প্রীতিকে দূর থেকে দেখে একটু হলেও শান্তি অনুভব করবে। কিছুক্ষণ পর রিহা প্রীতিকে নিয়ে নিচে নেমে এল। প্রীতি তার শ্বশুর আর শাশুড়িকে সালাম করল। বেঁচে থাক মা, তুই যেন এই সংসারটাকে আমার মতো আগলে রাখতে পারিস দোয়া করি। রাহাতের মা। এখন চলো সবাই নাস্তা করবে। সবাই চুপচাপ নাস্তা করছে, কিন্তু প্রীতি নিচের দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছে। রিহা দেখে বলল, কি হলো ভাবি, খাচ্ছ না কেন? লজ্জা পাচ্ছ নাকি? লজ্জার কিছু নেই বৌমা, এইটা তোমারই বাড়ি, আমরা তোমার পরিবার, লজ্জা পেও না, খেয়ে নাও। আচ্ছা রাহাত, এদিকে আয় তো। রাহাতের মা। কেন মা? আসতে বলছি, আয়। রাহাতের মা প্রীতির পাশে বসে নিজের হাতে প্রীতিকে খাইয়ে দিল। রিহা বলে, ওরফল ভাবি, তুমি খুব লাকি, এমন একটা শাশুড়ি পেয়েছ। এই রিহা, তুই চুপ কর তো। প্রীতি, আমি তোর মা, এখন থেকে কখনো আমাকে শাশুড়ি ভেবে ভয় পাবি না, বুঝেছিস? জি মা। খাওয়া শেষে সবাই ড্রং রুমে বসে আড্ডা দিচ্ছে, আর প্রীতি সবার মাঝে বসে সবার কথা শুনছে। অপরদিকে তার মুখোমুখি বসা দুটি চোখ তার দিকে তাকিয়ে আছে। প্রীতি নিচের দিকে তাকিয়ে বসে আছে, কিন্তু সে অনুভব করতে পারছে তার খুব চেনা পরিচিত চোখ দুটো বারবার তাকে পর্যবেক্ষণ করছে। আচমকা রোহান বলে উঠল, প্রীতি সরি ভাবি, আমি আপনাকে কিছু দিতে চাই। আচমকা রোহান বলে উঠল, প্রীতি সরি ভাবি, আমি আপনাকে কিছু দিতে চাই। সবাই রোহানের কথায় সবাই রোহানের দিকে চোখ বড় বড় করে তাকালো। কি হলো সবাই এইভাবে তাকিয়ে আছো কেন সবাই? আমি কি আমার ভাবিকে দেবর হিসেবে কিছু দিতে পারি না? সবাই হেসে দিল, আর রাহাত হেসে বলল, তা তো দিতেই পারিস। আমরা সবাই দেখতে চাই তুই তোর ভাবির জন্য কি আনলি। প্রীতি সেই কখন থেকে মাথা নিচু করে বসে আছে, কারণ সে রোহানের দিকে তাকালে যে নিজের চোখের পানি আটকে রাখতে পারবে না। খুব কষ্ট হচ্ছে তার, রোহান কি বুঝে না? মনে মনে বলল প্রীতি। রোহান দুইটা খুব সুন্দর বক্স বের করলো। একটা বক্স খুলে একটা অনেক সুন্দর একটা গোল্ডের আংটি বের করলো, আর আরেকটা বক্স খুলে একটা গোল্ডের পাইল বের করলো। সবাই এগুলো দেখে তাকিয়ে রইল অবাক হয়ে। রাহাত প্রীতির কাঁধে হাত রেখে বলল, দেখো তোমার দেবর কত সুন্দর গিফট এনেছে ওর ভাবির জন্য। রাহাতের কথায় প্রীতি রোহানের হাতের দিকে তাকিয়ে চমকে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, এগুলো তো সেই। প্রীতি, এই প্রীতি কি ভাবছো? রাহাতের মা। না কিছু না মা। ভাইয়া এই নে বলে রোহান আন্টি আর পাইলটা রাহাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল প্রীতিকে এইগুলো পরিয়ে দিতে। রাহাত শুধু আন্টিটা নিল রোহানের হাত থেকে, আর প্রীতিকে আন্টিটা পরিয়ে দিল। সবাই খুশিতে করতালি দিল। মনে হচ্ছিল যেন রাহাত আর প্রীতির এনগেজমেন্ট হচ্ছে। রোহান পায়েলটা ও রাহাতের হাতে দিতে যাবে, তখন রাহাত উঠে বলল, পায়েলটা তুই পরিয়ে দে তোর ভাবিকে। রাহাতের কথায় খুব খুশি হলো রোহান, আর প্রীতি এক পলক রোহানের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল।
রোহান প্রীতিকে পায়েল পরিয়ে দিতে যাবে, তখন দেখলো প্রীতির পায়ে ব্যান্ডেজ করা। বা পায়ে পায়েলটা পরিয়ে দিল রোহান, আর রোহানের হাতের স্পর্শে বারবার কেঁপে উঠছিল প্রীতির ক্ষতবিক্ষত হৃদয়টা। কেন রোহান এমন করলে? খুব কি ক্ষতি হতো আজকে আমি তোমার বউ হিসেবে এই বাড়িতে থাকলে? মনে মনে বলল প্রীতি। প্রীতি, আমি জানি তুমি হয়তো রাগে নিজেকে আঘাত করেছ। আগে তুমি একটু ব্যথা পেলে আমার অনেক কষ্ট হতো, আর এখন তোমাকেই আমি জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে তোমার আমি জানি, তাই চোখ তুলে আমার দিকে তাকাতে পারছিলে না, কিন্তু আমি সবকিছু ঠিক করে দিব, সবকিছু। মনে মনে বলল রোহান। রুমে এসে প্রীতি আন্টি এর পায়েলটাতে হাত বুলিয়ে দেখতে লাগলো, আর পুরনো স্মৃতিগুলো মনে করে হাসতে লাগলো। গভীর ঘুমে আচ্ছন্ন প্রীতি। রোহান আধা ঘন্টা ধরে কল করেই যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই ওর। হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখলো রোহান 7টা কল দিয়েছে। হায় আল্লাহ, এত মরার ঘুম ঘুমায় আমি? রোহান আজকে মেরেই ফেলবে। প্রীতি তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেল প্রীতি খালি মুখে। অবশ্যই এটা নাস্তার সময় না, কারণ এখন দিনের 12টা বাজে। একটা কালো লং জামার সাথে জিন্স পরেছে প্রীতি, এর একটা লাল ওড়না গলায় পেঁচিয়ে রেখেছে। প্রীতি তাড়াতাড়ি করে গিয়ে পৌঁছালো শালবন বিহার। প্রীতিকে দেখে রোহান মনে মনে বলতে লাগলো, ও ফসফস ভালো পরিতে চলে আসে। এতক্ষণ অপেক্ষা করিয়েছে আমাকে, আজকে একটা উচিত শিক্ষা দিব ওকে। প্রীতি রোহানের কাছে এসে বলতে লাগলো, সরি সরি, তুমি তো জানোই আমি একটু ঘুমাই বেশি। আর এমন হবে না, কালকে থেকে ভোরবেলা উঠে যাব প্লিজ, এবারের মতো ক্ষমা করে দেও। কানে ধরো, রাগী ভাব নিয়ে বলল রোহান। রোহান, এইখানে অনেক মানুষ আছে, আমতা আমতা করে বলল প্রীতি। শাস্তি তো তোমাকে পেতেই হবে। তাহলে অন্য শাস্তি দাও, এইটা ছাড়া প্লিজ। আমার কপালে গালে কিস করতে হবে। রো হান, না হলে কানে ধরো প্লিজ। নো এক্সকিউজ। মানুষের কাছ থেকে একটু দূরে এসে একটা নীরব জায়গায় দাঁড়ালো প্রীতি আর রোহান। নাও শুরু হয়ে যাও। কি কিস? প্রীতির কানের কাছে মুখ নিয়ে দুষ্ট হাসি দিয়ে বলল রোহান। কানে ধরি? চলো। কোথায়? মানুষের ভিড়ে। কানে ধরতে হলে এখানেই ধরতে হবে। না। তাহলে কি? আচ্ছা দাঁড়াও। রোহান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, আর প্রীতি রোহানের গালে কিস করল। কপালে কে করবে? কিভাবে করব? তুই যেই লম্বু, আমি তোমার কপালে কিস করবো কিভাবে? রোহান প্রীতির দিকে ঝুঁকে দাঁড়ালো, আর প্রীতি খুব আলতোভাবে নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল রোহানের কপালে। রোহান মুচকি হেসে বলল, প্রতিদিন ঘুম থেকে লেট উঠলে এমন শাস্তি দিব? শয়তান ছেলে, ইচ্ছে করে এমন করেছো জানি তো। আমি আর লেট উঠবো না। কাঁদো কাঁদো মুখ করে বলল প্রীতি। চোখ বন্ধ করো। কেন? করতে বলছি করো। প্রীতি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রোহানের কথায় চোখ খুলে দেখল রোহান হাঁটু ঘেড়ে বসে আছে প্রীতির সামনে আন্টি আর পায়েল নিয়ে। আই লাভ ইউ নুসাইফা আহমেদ প্রীতি। আই লাভ ইউ টু রোহান শেখ। কথাটা বলে প্রীতি ও রোহানের মুখোমুখি বসে রোহানকে জড়িয়ে ধরল। রোহানও খুব শক্ত করে জড়িয়ে ধরল প্রীতিকে। খুব ভালোবাসি তোমায় রোহান। আমিও প্রীতি। আচ্ছা আন্টি এর পায়েলটা পরিয়ে দেই রোহান। না। কেন, তোমার পছন্দ হয়নি প্রীতি? অনেক 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 পছন্দ হয়েছে। তাহলে? রোহান, আমি চাই এইগুলো আমাদের বিয়ের প্রথম রাতে তুমি আমাকে পরিয়ে দাও। তাই আমার এই জিনিসগুলো আমানত রইল তোমার কাছে, বাসর রাতে আমাকে পরিয়ে দিও। ওকে যান। আমি খুব যত্ন করে রেখে দিব এইগুলো। এত সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো মনে করে অজান্তেই হাসতে লাগলো প্রীতি। হঠাৎ কাঁধে কারো স্পর্শে হুঁশ ফিরল তার। তাকিয়ে দেখল নিহাকে। দেখে প্রীতি খুব শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কেমন আছিস প্রীতি? ভালো।
তুই কেমন আছিস? আমার কথা বাদ দে। সত্যি তুই ভালো আছিস? দেখতেই তো পাচ্ছিস। খুব ভালো আছি আমি। তুই একা আসলি, সাথে আর কেউ আসেনি? না রে, তোকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে আসলাম। খুব ভালো হয়েছে। বান্ধবীকে পেয়ে দেখছি মুখে অনেক হাসি ফুটছে। কালকে থেকে আজকে অবধি তো একটু হাসতে দেখিনি আমার মিষ্টি ভাবিটাকে। রিহার কথায় আরো জোরে হেসে উঠল নিহা আর প্রীতি। রিহা হাতের নাস্তার প্লেটটা টেবিলে রেখে প্রীতির পাশে বসলো। তুমি সব সময় এইভাবে হেসো ভাবি? হাসলে তোমাকে খুব মিষ্টি লাগে। তাই নাকি? হুম, খুব। আমার তো মনে হচ্ছে তোমার এই কিউট বান্ধবীটা তোমার হাসির কারণ। ঠিক বলেছ। ও আমার কলিজার টুকরা, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ভাবি, তোমরা কথা বলো, আমি আসছি। ঠিক আছে। প্রীতির হাত ধরে বলল নিহা, একটা সত্যি কথা বলবি? তোর কাছে কখনো মিথ্যা বলেছি? তোর পায়ে ব্যথা পেলি কিভাবে? প্রীতি নিহাকে কালকে রাতে সব কথা খুলে বলল। প্রীতি, এইভাবে আর কতদিন? জানি না রে। আমার খুব কষ্ট হচ্ছে, খুব। আমি বুঝি রে। আচ্ছা, একবার রোহান ভাইয়াকে জিজ্ঞেস করে দেখবি উনি কেন এমন করলো? অনেকবার জিজ্ঞেস করেছি রে। ভালোবাসার কসম দিয়ে ও বাধ্য করলো আমাকে ওর ভাইয়ের বউ হতে, কিন্তু ও হয়তো ভুলে গেছে প্রীতি শুধু একজনকেই মনে প্রাণে ভালোবেসেছে। রাহাত ভাই কিন্তু খুব ভালো মানুষ প্রীতি। ওনাকে এইভাবে কষ্ট দিস না। তুই ভুলে যা রোহানকে আর রাহাত ভাইকে নিয়ে সুখে থাক। প্রীতি ঝলঝল চোখে নিহার দিকে তাকালো। তুই এমন বলছিস নিহা? কি আর বলবো আমি? তুই নিজেই জানিস স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র বন্ধন। রোহান যদি তোকে ভালোবাসতো তাহলে কেন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিল? ও নিশ্চয়ই রাহাতের জন্য এমন করেছে। রাহাত আমাকে ভালোবাসে, তাই হয়তো ও ওর ভাইয়ের জন্য ওর ভালোবাসার কুরবানি দিয়েছে। না প্রীতি, রাহাত রোহানকে তোর চেয়েও বেশি ভালোবাসে। রোহান যদি একবার বলতো তাহলে কখনো রাহাত তোকে বিয়ে করত না। সত্যি কথা হচ্ছে, রোহান তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে। ও তো অন্য কাউকে ভালোবাসে যার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছিস তুই এইসব? আর তুই কি করে জানলি? আমি সত্যি বলছি। কাল তোর বউ ভাতে রোহানের বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হবে। উপরে তোর কাছে আসার সময় আমি নিজের কানে শুনেছি, সবাই মিলে ডিসকাস করছিল। আমি বিশ্বাস করি না। এই দেখ, ও আজকে আমাকে এইগুলো উপহার দিয়েছে, যেগুলো আমি ওর কাছে আমানত রেখেছিলাম আর বলেছিলাম বিয়ের পরে আমাকে পরিয়ে দিতে। কি বলছিস তুই? তাহলে রোহানের বিয়ে তোর সাথে সম্পর্ক থাকাকালীন ঠিক হয়েছে, আর তোকে ভালোবাসলে রোহান ওই সময় বিয়েতে রাজি হলো কেন? কিছু বুঝতে পারছি না রে। আমার মন বলছে রোহান আমাকে ভালোবাসে। এক কাজ কর, তুই রোহানের সাথে কথা বলে দেখ, আর প্লিজ তারপর যেই সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস। মনে রাখিস, রাহাত ভাইয়া তোর স্বামী আর তোকে খুব ভালোবাসে। আজ আমি আসছি, কাল দেখা হবে। ওকে, সাবধানে যাস। আসবো। কারো কথায় চমকে গিয়ে রোহান তাকিয়ে দেখল প্রীতি। নিজের কষ্ট আর চোখের জল লুকিয়ে প্রীতি বলল, আসুন ভাবি। আমি তোমার কাছে ভাবি ডাক শুনতে আসিনি রোহান। রেগে গিয়ে? তাহলে কি শুনতে আসেন? আপনি করে বলা বন্ধ কর। আপনি আমার ভাবি। আপনার অসম্মান করতে পারি না আমি। রোহান, কেন এমন করছো আমার সাথে? আমি কি করলাম? কেন আমাকে তোমার ভাইয়ের কাছে বিয়ে বসতে বাধ্য করলে রোহান? যা করছি তোমার ভালোর জন্যই করেছি। আরেকটা কথা, তুমি আমার ভাবি, এখন থেকে স্বভাবের জায়গায় থাকো। আমি তোমাকে ভালোবাসি না। আগেই বলেছি আমি টাইম পাস করেছি তোমার সাথে। এখন যাও, আমার রুম থেকে কেউ দেখলে খারাপ ভাববে। প্রীতি রোহানের সামনে গিয়ে মুখোমুখি হয়ে বলল, তাহলে এইগুলো কি ছিল আজকে? আমি তো তোমাকে 3 বছর আগে বলেছিলাম যে এইগুলো তুমি বিয়ের পর পরিয়ে দিও আমাকে, আর তুমি তো আমার কথাটা রাখলে রোহান। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো।
প্লিজ রোহান, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না রাহাতকে স্বামী হিসেবে মেনে নিতে। আমি কখনো পারবো না ওনাকে স্বামীর অধিকার দিতে। প্লিজ চলো আমরা দূরে কোথায় চলে যাই আর রাহাতকে ডিভোর্স দিয়ে দিব, শুধু শুধু উনি কষ্ট পাচ্ছে। প্লিজ চলো। রোহান প্রীতিকে দেয়ালের সাথে চেপে ধরলো আর রাগী ভাব নিয়ে বলতে লাগলো, তোর সাহস হলো কি করে আমার ভাইকে ছাড়ার কথা বলছিস? আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি শুধু টাইম করেছি তোর সাথে। তোর মতো মেয়েদের সাথে শুধু রোহান সেই টাইম পাস করে। আমার বউ হওয়ার যোগ্য আর আমার ভালোবাসাকে খুব শিগগিরই দেখবি তুই। আরেকটা কথা, আন্টি এর পায়েলটা আমি তোকে দিয়ে দিয়েছি, কারণ রোহান শেখ কাউকে দেওয়া জিনিস কখনো ফেরত নেই না। কথাগুলো বলে টেনে রুম থেকে প্রীতিকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রোহান। প্রীতির হাত দুটো ফুলে গেছে। অনেক জোরে চেপে ধরেছে রোহান, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার মাথায় শুধু একটা কথা ঘুরছে যে আমার বউ হওয়ার যোগ্য, আমার ভালোবাসাকে খুব শিগগিরই দেখবি। তাহলে কি নিহার বলা কথাগুলো সত্যি ছিল? আমার মন নিয়ে খেলা করলা তুমি রোহান শেখ। আজ থেকে ঘৃণা করি আমি তোমায়। ঘৃণা করি। কথাগুলো বলে রুমে এসে শুয়ে বালিশে মুখ চেপে কান্না করতে লাগলো প্রীতি। অপরদিকে দরজার পাশে বসে মুখে হাত চেপে কান্না করছে রোহান। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই সে মুখে হাত চেপে কান্না করছে কেউ যেন না শুনে। আমায় তুমি আজকে থেকে ঘৃণা করবে প্রীতি? তুমি যেন আমাকে ঘৃণা করো, তার জন্য তো তোমাকে এত কষ্ট দিলাম, কিন্তু বিশ্বাস করো খুব ভালোবাসি তোমায়, খুব কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে কষ্ট দিয়ে। আমি তো তোমার হাতেও ব্যথা দিলাম, আমি জানি আমার কথাগুলো মনে করে অনেক কান্না করছো তুমি, কিন্তু আমায় ক্ষমা করো, আজকে থেকে আরো দ্বিগুণ কষ্ট পেতে হবে কাল তোমাকে, তাহলে তো তুমি ভালোবাসার বদলে শুধু ঘৃণা করবে আমাকে। মনে মনে বলল রোহান। হ্যালো পিয়াস। কোথায় থাকেন আপনি রিহা ম্যাম? আমি তোমার ম্যাম। হু। যাও, কোনো কথা নেই তোমার সাথে। আচ্ছা বাবু শোনো। আমি বাবু না। আচ্ছা বুড়ি। তোমার ভাইয়াকে বলেছ আমাদের কথা? আমি অনার্স ফাইনাল এক্সাম দিয়ে নেই, তারপর বলবো। আমি এত কিছু শুনতে চাই না। আমার হাতে বেশি সময় নেই, কানাডা যাওয়ার ডেট চলে আসছে আর মাও চাইছে তুমি তাড়াতাড়ি এই বাড়ির বউ হয়ে আসো। আর সবে মায়ে তুমি অনার্স সেকেন্ড ইয়ারে বিয়ে পড়ে তো পড়তে পারবা। আচ্ছা ভাইয়াকে বলতে ভয় লাগে, ভাবিকে বলে দেখবো। ওকে। ওকে। বাই। আর হে কালকে আসছো তো? আসবো, আফটার অল আমার ফ্রেন্ডের রিসেপশন পার্টি। ভাবি আসবো? রিহার কথায় বালিশ থেকে মুখ তুলে মুখে হাসির রেখা টেনে বলল, আসো প্রীতি। রিহা এসে প্রীতির পাশে বসলো। তুমি কি ঘুমাচ্ছিলে ভাবি? সরি, আমার কারণে তোমার ঘুম ভেঙে গেল। না গো ননদিনী, এমনিতেই শুয়েছিলাম। কিছু বলবা? আসলে ভাবি। প্রীতি রিহার দিকে তাকিয়ে দেখলে রিহা ভীষণ লজ্জা পাচ্ছে কোনো বিষয়, আর হাতে দুটো মুঠো করে রাখছে। প্রীতি মুচকি হেসে রিহার গালে হাত রেখে বলল, ভাবির কাছে কিছু বলতে লজ্জা পেতে নেই। ভাবি তুমি তো আমাদের ফ্যামিলি সম্পর্কে আগে থেকেই জানো, সবাইকে চিনো। হুম। আচ্ছা ভাবি, তুমি পিয়াস ভাইকে চিনো? হু, তোমার রাহাত ভাইয়ের ফ্রেন্ড। ভাবি। রিহা ইতস্তত করে বলল, ভালোবাসো তাকে? মুচকি হেসে বলল প্রীতি। প্রীতির কথায় রিহা চোখ বড় বড় করে বলল, হুম ভাবি। তাহলে এখন আমার তোমার জন্য কি করতে হবে নন্দিনী? রিহা প্রীতিকে সব খুলে বলল। ঠিক আছে, আমি তোমার ভাইয়াকে বলবো। সত্যি ভাবি? একগাল হেসে। হুম সত্যি। আই লাভ ইউ সো মাচ আমার মিষ্টি ভাবি। আই লাভ ইউ টু ননদিনী। আচ্ছা এখন নিচে চলো, সবাই মিলে আড্ডা দিব। ওকে চলো। প্রীতি নিচে রান্নাঘরে গেল। গিয়ে দেখলো তার শাশুড়ি রান্না করছে। প্রীতিকে দেখে আফসানা বেগম মুচকি হেসে বলল, কি রে এখানে দাঁড়িয়ে আছিস, যে আয় ভিতরে আয়। প্রীতি ভিতরে এসে দাঁড়ালো। মা আমাকে বলুন, আমি আপনার হেল্প করতে চাই রান্নার কাজে। আমাকে তোর মা ভাবিস তো? হুম ভাবি।
তাহলে আর কখনো বলবি না কাজ করার কথা। আমি আমার মেয়েদের দিয়ে কোনো কাজ করাবো না, তারা হচ্ছে আমার রাজকন্যা। এত সার্ভেন্ট কি আমার মেয়েকে দিয়ে কাজ করানোর জন্য রেখেছে নাকি? তুই রুমে গিয়ে রেস্ট নে। তুই আর রিহা হচ্ছিস আমার রাজকন্যা। কথাগুলো বলে প্রীতির কপালে ভালোবেসে একটা চুমু দিলেন আফসানা বেগম। মা, নতুন মেয়ে পেয়ে আমাকে ভুলে গেছো তাই না? রিহার কথা শুনে আফসানা বেগম প্রীতি দুইজন হাসতে লাগলো। পরের দিন খুব সুন্দর করে সাজানো হলো প্রীতিকে। পুরো শেখ বাড়ি জাঁকজমকভাবে সাজানো হলো। আজকে রাহাত আর প্রীতির রিসেপশন পার্টি। সব মেহমান চলে আসছে। সবাই খুব সাজগোজ করে নিচে নেমে এল। পিয়াস হয়ে এসে রাহাতের সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। রিহা বারবার দূর থেকে দাঁড়িয়ে দেখছে তার প্রিন্সটাকে। হঠাৎ আফসানা বেগম রিহার পাশে এসে দাঁড়ালো। কিরে, কি করছিস? কই কিছু না তো। আচ্ছা, সব মেহমান চলে এসেছে আর প্রীতির ফ্যামিলিও আসছে, রাস্তায় আছে। তুই গিয়ে প্রীতিকে নিচে নিয়ে আয়। ঠিক আছে মা। প্রীতি, তোকে তো আজকে বিয়ের দিনের চেয়েও বেশি সুন্দর লাগছে। নিহার কথায় প্রীতি এসে বলল, তাই নাকি? হু। রাহাত ভাইকেও খুব সুন্দর লাগছে, নিচে দেখে আসলাম। নিহার কথায় প্রীতি কিছু বলতে যাবে তখনই রুমে রিহা প্রবেশ করলো। ভাবি চলো, নিচে সবাই অপেক্ষা করছে। ওকে। ভাবি, আজকে তো রাহাত ভাই চোখে সরাতে পারবে তোমার থেকে। এত বেশি সুন্দর লাগছে তোমায়। আসলে খুব খুব সুন্দর তুমি, তাই তো আমার ভাইটা এত ভালোবাসে তোমায়। রিহা আর নিহা প্রীতিকে নিচে নিয়ে আসল। দুইজন মানুষ খুব গভীর চোখে প্রীতিকে দেখতে লাগলো। রাহাত মুচকি হেসে প্রীতির দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। প্রীতি মুচকি হেসে রাহাতের হাতটা ধরলো, সবাই করতালি দিতে লাগলো। প্রীতি আর রাহাতকে একসাথে বসানো হলো। সবাই এসে তাদের শুভেচ্ছা জানাতে লাগলো। প্রীতির পরিবারের সবাই এসে প্রীতির কাছে বসলো। প্রীতির পরিবারের সবাই রাহাতের পরিবারের সাথে কথা বলতে লাগলো। প্রীতির ভাই এসে প্রীতির পাশে বসলো। কেমন আছিস পুচকি? মুচকি হেসে নীরব। ভাইয়া, তুমি আমাকে সবার সামনে পুচকি ডাকছো? ভেঙচি দিয়ে। তুই আমার পুচকি তো পুচকি বলবো। নীরবের কথায় মুচকি হেসে রাহাত বলল, ঠিক বলেছেন ভাইয়া, আপনার বোনটা আসলেই পুচকি। রাহাতের কথায় প্রীতি রাগী লুক নিয়ে রাহাতের দিকে তাকালো। রাহাত হাসি দিয়ে বলল, এইভাবে রাগ করলে তো পুচকিটার মেকআপ নষ্ট হয়ে যাবে। রাহাতের কথা শুনে নিহারিহা পিয়াস নীরব সবাই হাসতে লাগলো। প্রীতি গাল ফুলিয়ে বলল, দাঁড়াও ভাইয়া, এইবার বাসায় যেয়ে নি তোমার আর নিহার কথা, কিন্তু মাকে বলে দিব যদি আর পুচকি রাখো তাহলে তো আরো বেশি করে রাখবো। বোন প্লিজ তাড়াতাড়ি বলিস মাকে, এইবার তোর বান্ধবীটাকে বউ বানিয়ে নিয়ে আসতে ইচ্ছে করছে। হি হি হি। হাই এভরিওয়ান। রোহানের বাবার কথায় সবাই ওনার দিকে তাকালো। আপনারা সবাই জানেন আমার বড় ছেলে রাহাত শেখের বিয়ের রিসেপশন পার্টি আজকে। এই খুশির দিনে আমি আরো একটা খুশির অ্যানাউন্সমেন্ট করতে চাই। কাম মাই বয় রোহান শেখ এন্ড কাম মাই সুইট গার্ল নাজিফা। সবাই নাজিফা নাম শুনে চমকে গিয়ে তাকালো। একটা খুব সুন্দর মেয়ে ব্ল্যাক কালার একটা শাড়ি পরা স্টেজের দিকে এগিয়ে গেল। সবার চোখ আটকে আছে তাতে। অনেক মায়াবী একটা চেহারার মেয়েটার। আজ রোহানও ব্ল্যাক কালার পাঞ্জাবি পরেছে। মেয়েটা রোহানের পাশে গিয়ে দাঁড়ালো। সবার চোখ তাদের দিকে। প্রীতি কিছু বুঝতে পারছে না। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নাজিফা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে। আপনারা হয়তো জানেন না, নাজিফা আর রোহানের এনগেজমেন্ট ঘরোয়াভাবে 15 দিন আগে হয়েছিল। কিন্তু আমি এখন ওদের বিয়ের ডেট ঘোষণা করতে চাই। আগামী মাসে আমার ছোট ছেলের বিয়ে নাজিফা হকের সাথে। নাজিফা আর রোহানের বিয়ের কথা শুনে একটা বর্ষর ধাক্কা খেল প্রীতি। এই কি শুনছে সে? তাহলে নিহা কাল ভুল কিছু বলেনি? রোহান আমার সাথে শুধু টাইম পাস করেছে। আমি তোমাকে বুঝিয়ে দিব রোহান শেখ যে আমি তোমার জন্য আর কষ্ট পাই না। তুমি যদি আমার সাথে ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন পারবো না রাহাতকে স্বামী হিসেবে মেনে নিয়ে ভালো থাকতে?
মনে মনে কথাগুলো বলল প্রীতি। নাজিফা সবার সাথে কথা বলে প্রীতির দিকে এগিয়ে আসল। কংগ্রেস। থ্যাঙ্কস। তুমি খুব সুন্দরী। আপনি তো আরো বেশি। অনেকক্ষণ প্রীতি আর নাজিফা হেসে হেসে কথা বলল। দূর থেকে রাহাতের বাবা মা তাদের দেখে বললেন, আমরা খুব লাকি, এত ভালো দুইটা ছেলের বউ পেয়েছি। আমার সংসারটা খুব পরিপূর্ণ এখন, আর নাজিফা আসলে আরো পরিপূর্ণ হয়ে উঠবে। ঠিক বলেছ। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল। প্রীতি রুমে এসে ফ্রেশ হতে যাবে তখন কেউ ওর হাত ধরে টান দেয়। প্রীতি রুমে এসে ফ্রেশ হতে যাবে তখন ওর হাত ধরে কেউ টান দিল। প্রীতি তার না দেখেই তার স্পর্শে বুঝে গেল মানুষটা আর কেউ নয়, রোহান। প্রীতি চোখ বন্ধ করেই বলল, কি হচ্ছে রোহান? হাতটা ছাড়ো। রোহান আচমকা প্রীতি দেয়ালের সাথে চেপে ধরল। রোহানের প্রতিটা শ্বাস প্রীতির মুখের উপর পড়ছে। রোহান প্রীতির হাতটা চেপে ধরে রাখল। প্রীতির আর বুঝতে বাকি রইল না যে রোহান ড্রিঙ্কস করেছে। আজ রোহানকে খুব বিরক্ত লাগছে প্রীতির কাছে। আজ প্রীতির মন বারবার বলছে অন্য কারো বউ হয়ে অন্য কাউকে ভালোবাসা পাবার স্পর্শ তো দূরের কথা, আর ভুলে গেলে চলবে না যে রোহান ঠকিয়েছে, সে এখন অন্য কারো স্বামী হতে যাচ্ছে। নিজেকে কঠোর হতে হবে, রাহাতকে ঠকাবো না আমি রোহানের মিথ্যে ভালোবাসার জন্য। কথাগুলো ভাবতেই প্রীতি ধাক্কা দিয়ে রোহানকে সরিয়ে দিল। রোহান নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। প্রীতি কাঁদছে আর বলছে, আপনার কি লজ্জা নেই রোহান শেখ? নিজের ভাবিকে এইভাবে ড্রিঙ্কস করে এসেছি। ভুলে যাবেন না আমি আপনার ভাবি হয়, আর আপনার ভালোবাসার অভিনয় এখন আর আমি কাঁদি না। আর যেই মেয়েটার সাথে আপনার বিয়ে হচ্ছে তাকে অন্তত আমার মতো ঠকাবে না। বেরিয়ে যান আমার রুম থেকে, এখনই বেরিয়ে যান, চিৎকার করে বলল প্রীতি। রোহান রুম থেকে বেরিয়ে গেল। প্রীতি দরজা লাগিয়ে ফ্লোরে বসে পড়ল। একদম কাঁদবি না প্রীতি, তোকে এই মিথ্যে ভালোবাসার মায়া থেকে বের হতে হবে। তোকে মানতে হবে তুই রাহাতের বউ। তুই একটা বৈধ সম্পর্কে জড়িয়ে আছিস, রাহাত স্বামী হিসেবে মানতেই হবে তোর। ভুলে যেতে হবে রোহান শেখ নামে একটা জঘন্য মানুষ তোর জীবনে কখনো ছিল। বিড় করে কথাগুলো বলল প্রীতি। রোহান রুমে এসে দরজা লাগিয়ে কাউকে ফোন দিল। হ্যালো। থ্যাংক ইউ নাজিফা। কেন রোহান? বিয়ের মিথ্যে অভিনয় করার জন্য। রোহান আজকে কি তুমি প্ল্যান মোতাবেক ওই কাজটা করেছ? মাত্র করে আসলাম। রোহান কেন করছো এমন? তুমি জানো প্রীতি তোমাকে কতটা জঘন্য ভাববে আর ঘৃণা করবে এই কাজটার জন্য? আমি তো চাই তাই নাজিফা। আমার মনে হচ্ছে তোমার সবাইকে সবকিছু বলে দেওয়া উচিত রোহান। আজ প্রীতিকে দেখে বুঝতে পারলাম ও কতটা কষ্ট পেয়েছে আমাকে তোমার পাশে দেখে। প্লিজ ওকে সবাইকে বলে দাও, তাহলে প্রীতি হয়তো কষ্ট পাবে কিন্তু তোমাকে এইভাবে ঘৃণা তো করবে না। প্রীতি আমাকে যত ঘৃণা করবে ততই তাড়াতাড়ি রাহাত ভাইকে নিয়ে সুখে থাকতে পারবে। তুমি শুধু আমার সঙ্গে থাকো প্লিজ। আমি তোমার সঙ্গে সবসময়ই থাকবো। তুমি নিজের খেয়াল রেখো। ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রীতি ফ্রেশ হয়ে নিজের লম্বা চুলগুলো ছেড়ে দিল। পুরো পিঠে ছড়িয়ে রইল চুলগুলো। বারান্দায় গিয়ে দাঁড়ালো। ইসোস, গরম কফি খেতে ইচ্ছে করছে, এখন নিচে গিয়ে বানিয়ে নিয়ে আসি বলে পিছনে ফিরে দেখলো রাহাত হাতে 2 কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কেন ভয় পেয়ে গেলে? না। প্রীতির দিকে 1 কাপ কফি এগিয়ে দিল রাহাত আর প্রীতি নিয়ে নিল। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার কফি খেতে ইচ্ছে করছিল? রাহাত প্রীতির পাশে এসে দোলনায় বসলো। আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকি তখন আমারও কফি খেতে ইচ্ছে করে খুব। একবার রুমে এসে দেখলাম তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো, তাই নিচে গিয়ে কফি বানিয়ে আনলাম। আমার মনে হলো তোমারও হয়তো কফি খেতে ইচ্ছে করছে। সত্যি কফি খেতে খুব ইচ্ছে করছিল। ওম, আপনি তো খুব ভালো কফি বানান। অসাধারণ। থ্যাংক ইউ। এখন থেকে প্রতিদিন আমাকে কফি বানিয়ে খাওয়াবেন। জি না। কেন? একদিন আমি বানিয়ে খাওয়াবো আর একদিন তুমি।
ওকে ডান। বাট আমি আপনার মতো এত ভালো কফি বানাতে পারি না। তা তো খেলেই বুঝবো। হুম। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ রাহাত খেয়াল করলো প্রীতি কোনো কথা বলছে না। রাহাত তাকিয়ে দেখলো প্রীতি রাহাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আমার বউটা। সারাদিনের ক্লান্তিতে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আচ্ছা বউ, এত মায়াবী কেন তুমি? দিন দিন পাগল করে দিচ্ছ আমাকে। ঈশ্বর, তুমি কবে আমাকে ভালোবেসে বলবা তোমাকে বুকে নিতে? জানো বউ, খুব ইচ্ছে করে তোমাকে বুকের মধ্যে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখতে। মনে মনে কথাগুলো বলে মুচকি হেসে প্রীতিকে কোলে তুলে নিল রাহাত। বিছানায় এনে শুয়ে দিল প্রীতি। তারপর কাঁথা জড়িয়ে দিল প্রীতির গায়ে। রাহাত নিজের শুয়ে পড়ল সোফায় গিয়ে। সকালে সূর্যের আলো এসে প্রীতির মুখে পড়ল। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করল প্রীতি। আমি তো দোলনায় ছিলাম, বিছানায় কিভাবে আসলাম? কোলে করে। রাহাতের কথায় অবাক হয়ে প্রীতি তাকিয়ে রইল। কি হলো? এইভাবে তাকিয়ে আছো কেন বউ? কোলে করে মানে? রাহাত আয়নার সামনে নিজের চুল ঠিক করতে করতে বলছে, কোলে করে মানে আমি তোমাকে কোলে করে এনে শুয়ে দিয়েছি। তুমি রাতে দোলনায় আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিলা। বুঝেছো বউ? হুম। আসলে আমার কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি, আপনার কষ্ট করে আমাকে কোলে করে এনে শুয়ে দিতে হলো। রাহাত মুচকি এসে প্রীতির একদম কাছে এসে বলল, সারা জীবন কোলে নিতে রাজি আছি, বুঝেছো বউ? হু। হু কি? কিছু না। আচ্ছা, আপনি কথায় কথায় বউ বলেন কেন? বউকে তো বউই বলবো। এখন নিচে আসো, রেডি হয়ে তাড়াতাড়ি, না হলে তো আমার শ্বশুর বাড়ি যেতে দেরি হবে। প্রীতি এক লাফে উঠে রাহাতের কাছে এসে বলল, শ্বশুর বাড়ি মানে আমাদের বাড়ি যাচ্ছি। হুম। প্রীতি খুশিতে রাহাতকে জড়িয়ে ধরল। রাহাত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বাড়ি যাওয়ার কথা শুনে এত খুশি যে আমাকে কাছে যেতে দেই না, এখন জড়িয়ে ধরেছে। মনে মনে বলল রাহাত। প্রীতি হঠাৎ খেয়াল করলো সে রাহাতকে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি করে রাহাতকে ছেড়ে দিয়ে সে লজ্জায় ওয়াশরুমে ঢুকে পড়ল। রাহাত এখানে দাঁড়িয়ে হাসতে লাগলো, তারপর ওয়াশরুমের দরজায় নক করে বলল, শাড়ি কি আমি পরিয়ে দিব নাকি রিহাকে পাঠাবো? রিহাকে পাঠিয়ে দিন। রিহাতে এসে প্রীতিকে খুব সুন্দর করে একটা গোলাপি শাড়ি পরিয়ে দিল। ভাবি? বলো। ভাইয়াকে বলেছ? সরি গো, কালকে একদম খেয়াল ছিল না, আজকে বলবো। ভাবি পিয়াস চাচ্ছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে যেন হয়, কারণ আর 2 সপ্তাহ পরও চলে যাবে। ঠিক আছে, আমি বলবো তোমার ভাইয়াকে। তুমি একদম চিন্তা করো না। রিহা প্রীতিকে জড়িয়ে ধরল। তুমি খুব ভালো ভাবি। আমার চেয়ে ও খুব ভালো, তুমি ননদিনী। এখন চলো নিচে, সবাই অপেক্ষা করছে। ওকে চলো। নাস্তার টেবিলে সবাই আছে রোহান বাদে। রাহাত তার মাকে বলল, রোহান কোথায়? এখনো ঘুমায়। কেন, ওর কি শরীর খারাপ মা? আমার শরীর একদম ভালো আছে, চেয়ারে বসতে বসতে বলল রোহান। সবাই নাস্তা শেষে যার যার রুমে চলে গেল। প্রীতি রুমে এসে বসতে না বসতেই রাহাত আসল। চলো আমরা শপিং করতে যাব। আমরা তো বাসায় যাব এখন। বাসায় কি খালি হাতে যাব নাকি? তাহলে কিভাবে যাবেন? আমার বউটা এখনো সত্যি একটা পুচকি। সবার জন্য গিফট কিনবো। এখন চলো আমার সাথে। আমি পুচকি? না বউ। তুমি যদি এখন রাগ করো তাহলে কিন্তু দেরি হয়ে যাবে যেতে। ওকে চলুন। রাহাত আর প্রীতি মিলে প্রীতির পরিবারের সবার পছন্দ মতো গিফট কিনলো। তারপর বাসায় এসে প্রীতি আর রাহাত রেডি হয় সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো প্রীতির বাসায় যাওয়ার জন্য। রাহাত আর প্রীতি গাড়িতে বসে আছে। রাহাত ড্রাইভ করছে। প্রীতি জানালা দিয়ে তাকিয়ে বাহিরের সৌন্দর্য উপভোগ করছে, আর রাহাত প্রীতির দিকে কিছুক্ষণ পর পর তাকিয়ে তার বেগুনি পরীর সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা পুচকি। কি? না না, পুচকি না, প্রীতি। হাস্য যে আপনার মুখটা দেখে।
আমার মুখটা দেখে হাসার কি হলো? ভ্রু কুঁচকে বলল রাহাত। আমি যখন রাগ দেখাইছি তখন আপনার মুখটা ভয়ে একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। কথাটা বলে আবার হাসতে লাগলো প্রীতি। এইভাবে সব সময় হেসো বেগুনি পড়ি। তোমার দুঃখজনক মুখটা আমাকে খুব কষ্ট দেয় আর তোমার হাসিজনক মুখটা আমার হৃদয়ে শান্তির ঢেউ এনে দেয়। ড্রাইভ করছে আর সামনের দিকে তাকিয়ে কথাটা বলল রাহাত। রাহাতের কথা শুনে প্রীতি আবার জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল একদম নিশ্চুপ হয়ে। এইভাবে কিছুক্ষণ নীরবতা রইল দুজনের মাঝে। নীরবতা ভেঙে রাহাত আবার প্রীতিকে ডাক দিল। প্রীতি বাহিরের দিকে তাকিয়ে বলল, বলুন। ফুচকা খাবে? রাহাত জানে প্রীতি ফুচকা খেতে খুব পছন্দ করে, কারণ সে তার বেগুনি পরীটাকে প্রথম ফুচকা খাওয়া দেখে প্রেমে পড়েছিল। তার পরীটা যখন ফুচকা খাচ্ছিল তখন পরীটার মুখটা আরো সুন্দর লাগছিল। না, খাবো না। রাহাতের দিকে না তাকিয়ে বলল প্রীতি। কেন খাবে না? ভালো লাগছে না। তুমি জানো আমাকে ফুচকা খাওয়ায় কেউ হারাতে পারে না। আমি মেয়েদের চেয়ে বেশি ফুচকা খাই। তাই নাকি? তাই। তাহলে চলুন কম্পিটিশন হয়ে যাক। চলো। রাহাত আর প্রীতি দুইজনে 30টা করে মোট 60টা ফুচকা খেলো। কেউ কাউকে হারাতে পারল না। প্রীতি আর রাহাত গাড়িতে এসে বসলো। বাবা, আপনি এত ফুচকা খেতে পারেন? প্রীতি। হুম। আমার কাছে ফুচকা অনেক ভালো লাগে। আগে লাইক করতাম না, কিন্তু একদিন একটা ফুচকা পাগলিকে দেখে ফুচকার প্রেমে পড়ে গেলাম। কে সেই ফুচকা পাগলি? হেসে জিজ্ঞেস করলো প্রীতি। আমার পাশেই বসে আছে ফুচকা পাগলিটা, যার ফুচকা খাওয়া দেখে আমি ফুচকার প্রেমে পড়ে গেছি। রাহাতের কথায় লজ্জা পেয়ে প্রীতি আর কিছু বলল না। গাড়ি এসে প্রীতিদের বাসার কাছে পৌঁছালো। প্রীতি এর গাড়ি থেকে নেমে ব্যাগগুলো নিয়ে নিল। তারপর দুজনে মিলে উপরে চলে গেল। প্রীতির মা রান্নাঘরে রান্না করছে, মেয়ে আর জামাই আসবে তাই। প্রীতির বাবা সোফায় বসে পেপার পড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে তিনি গিয়ে দরজা খুলে দিলেন। প্রীতি তার বাবাকে দেখে জড়িয়ে ধরল বাবা বলে। তার বাবা ও মেয়েকে দেখে খুশিতে চোখে জল ফেলতে লাগলেন। বাবা মেয়ে দরজায় দাঁড়িয়ে খুশিতে কাঁদছো, আর আমার জামাইটাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছ, কাজটা কিন্তু ভালো করো নাই তোমরা। প্রীতির মায়ের কথায় প্রীতি, বাবা, রাহাত, মা সবাই এসে দেয়। রাহাত ভিতরে এসে প্রীতির বাবা মার পাছেও সালাম করলো। আচ্ছা, তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তার ব্যবস্থা করছি। প্রীতির মা, মা এখন আমরা কিছু খাবো না। প্রীতি, কেন রে মা? খাবি না কেন? প্রীতির বাবা, বাবা তোমার জামাই আসার সময় আমার সাথে ফুচকা নিয়ে কম্পিটিশন করেছিল। কে জিতলো? প্রীতির মা, কেউ নয় মা, আমাদের মধ্যে ড্র হয়েছে। রাহাত, কি বলো জামাই, তুমি এত ফুচকা খেতে পারো? আমার মেয়ে তো ফুচকা পাগলি। তুমিও কি আমার মেয়ের মতো ফুচকা পাগল নাকি? প্রীতির বাবা, প্রীতির বাবার কথা শুনে সবাই আবার হো হো করে হেসে উঠল। প্রীতি আর রাহাত প্রীতির রুমে আসল। নীরব বাসায় নেই। নীরব বাসায় আসলে সবাইকে একসাথে গিফটগুলো দেওয়া হবে। প্রীতি রুমে এসে রাহাতকে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন আগে, তারপর আমি ফ্রেশ হব। রাহাত প্রীতির কথায় আগে ফ্রেশ হতে গেল। প্রীতি বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ভাবতে লাগলো, আমরা মানুষ চিনতে কত ভুল করি। যে আমাদের সত্যিকারে ভালোবাসে তাদের ভালোবাসা আমরা কখনো বুঝি না, আর যে মিথ্যা ভালোবাসে আমরা তাদের একটু ভালোবাসার জন্য তাদের পিছনে ছুটে চলে যায়। রোহান, শেখার ছুটবো না তোমার মিথ্যে ভালোবাসার পিছনে। আর রাহাতের মতো এত ভালো মানুষটাকেও ঠকাবো না আমি। হে আল্লাহ, আমাকে একটু রহমত করো। আমি যে জীবনে দুটানায় পড়ে আছি। আমার যে কারো মনে কষ্ট দেওয়ার একটুও ইচ্ছে নেই। আমি যদি দূরে চলে যাই তাহলে আমার পরিবার, রাহাতের পরিবার, রাহাত সবাই কষ্ট পাবে। আমি তাদের কষ্ট দিতে চাই না। আমি যেন রাহাতকে স্বামীর অধিকার দিতে পারি। আমার কষ্টের জন্য আমি অন্য কাউকে কষ্ট পেতে দিব না।
রোহান ভালো থাকুক নাজিফাকে নিয়ে, আর আমি যেন ভালো থাকতে পারি রাহাতকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দুটো বন্ধ করলো প্রীতি। কি হলো, ফ্রেশ হবে না? রাহাতের কথায় প্রীতি চোখ খুলে রাহাতের দিকে তাকিয়ে বলল হো। প্রীতির এক সেট থ্রি পিচ নিয়ে চলে গেল ফ্রেশ হতে। রাহাত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে নীরব আর বাবার সাথে আড্ডা দিতে লাগলো। সাথে নিহাও। প্রীতিও ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসল। ও নীল কালারের একটা থ্রি পিচ পরেছে। রাহাত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রীতির দিকে। ওফ অফ, এই মেয়েটা একদম ঘায়ল করে দিয়েছে আমাকে, মনে মনে বলল রাহাত। নিহা প্রীতিকে দেখে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো। তুই এই সময় আমাদের বাসায়, ব্যাপার কি? হেসে বলল প্রীতি। তুই এসেছিস শুনে আসলাম। ভেঙচি কেটে বলল নিহা। তুই কোথায় শুনলি যে আজকে আমি আসবো? নীরব ভাইয়ের কাছ থেকে রাস্তায় শুনলাম। নীরব ভাইয়া? মুচকি হেসে বলল প্রীতি। তা নয়তো কি? বুঝেছি, এইবার তোকে ভাবি বানিয়ে আনতেই হবে। ঈশ্বর, চুপ থাকবি তুই? হু। রাহাতের প্রীতি মিলে সবাইকে গিফটগুলো দিল। আর নিহার জন্য ও একটা গিফট আনলো রাহাত। প্রীতির তো খেয়ালই ছিল না। প্রীতি মনের অজান্তেই বলতে লাগলো, সত্যি আপনি খুব ভালো রাহাত। সবাই মিলে ডিনার করলো। ডিনার শেষে রাহাত রুমে এসে প্রীতির রুমটা খুব ভালো করে দেখতে লাগলো। অনেক সুন্দর করে সাজানো প্রীতির রুমটা। এমনিতেই মেয়েরা অনেক গুছালো হয়। হঠাৎ প্রীতির পড়ার টেবিলের দিকে নজর গেল রাহাতের। ওইখানে গিয়ে রাহাত অসংখ্য গল্পের বই দেখতে পেল। একটা বই হাতে নিয়ে অনেক মুগ্ধ হলো রাহাত। সবগুলো বইয়ের নামগুলো দেখল। এর মধ্যে একটা বই হাতে নিয়ে বইটা খুলল রাহাত। বইটার প্রেমাতাল। অনেক শুনেছি, এই বইটার নাম বার কখনো পড়া হয়নি, মনে মনে বলল রাহাত। বইটা খুলে অবাক হলো রাহাত একটা চিরকুট দেখে। চিরকুটটা খুলে পড়তে লাগলো। কলিজা, তোমার ভালোবাসার মানুষের দেওয়া খুব স্পেশাল একটা গিফট। আশা করি তোমার খুব ভালো লাগবে, আর তোমার কাছে আমার দেওয়া সবচেয়ে বেস্ট গিফট মনে হবে। তোমার সবচেয়ে পছন্দকে লেখক মৌরি মরিয়মের বই। লেখাটা দেখে মুচকি হাসল রাহাত। তার মানে পুচকিটার প্রিয় লেখক মৌরি মরিয়ম। তার জন্য মৌরি মরিয়মের লেখা অভিমানিনী তোমায় হৃদ মাঝারে বইও দেখিয়েছে। তারপর হঠাৎ খেয়াল হলো রাহাতের একটা কথা, কলিজা, তোমার ভালোবাসার মানুষের দেওয়া স্পেশাল একটা গিফট। তার মানে প্রীতির কারোর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল? প্রীতি অন্য কাউকে ভালোবাসে? তাহলে প্রীতি আমার সাথে বিয়েতে কেন রাজি হলো? বিড়বিড় করে কথাগুলো বলল রাহাত। বাকি বইগুলো ভালো করে দেখতে লাগলো রাহাত, কিন্তু বাকিগুলোতে আর এমন চিরকুট নেই। তাহলে আমি কি ভুল বুঝছি প্রীতিকে? মনে মনে বলল রাহাত। তবুও সে ভালো করে আবার বইগুলো ঘাঁটতে লাগলো। কিছু না পেয়ে বইগুলো গুছিয়ে রেখে দিল ঠিক আগের মতো। হঠাৎ তার নজর পড়ল বইগুলোর একদম নিচে রাখা একটা ডায়েরির দিকে। সে ডায়েরিটা নিতে যাবে, তখনই প্রীতি রুমে আসল। কি করছেন? কিছু না। এই তো ল্যাপটপে আমাদের বিয়ের পিক দেখছি। ও আচ্ছা। কফি খাবেন? হু। ওকে, আমি নিয়ে আসি। আর শুনুন। বলো। ছাদে যাবেন? ওকে, আমি যাচ্ছি, তুমি কফি নিয়ে এসো। ওকে। রাহাত ছাদে গিয়ে শুধু ওই চিরকুটে লেখা কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। যেভাবেই হোক জানতে হবে কেন প্রীতি আমাকে মেনে নিতে পারছে না, আর কেন এই অন্য কাউকে ভালোবাসলে আমার সাথে বিয়েতে রাজি হলো। এই যে আপনার কফি। আপনার মতো এত ভালো করে বানাতে পারি না, আর কেমন হয়েছে জানাবেন। হুম। রাহাত কফির কাপে চুমুক দিয়ে বলল, খুব ভালো হয়েছে। রাহাতের কথা স্টাইলটা কেমন যেন অন্যরকম লাগছে এখন প্রীতির কাছে। আচ্ছা, আপনার কি কোনো কারণে মন খারাপ? আচ্ছা প্রীতি, তুমি কি আমায় পছন্দ করো? আপনাকে না পছন্দ করার মতো কি আছে? সবাই তো আপনাকে খুব পছন্দ করে। আমি সেইভাবে বলি নাই।
কিভাবে বলেছেন? কফি কাপে চুমুক দিতে দিতে বলল প্রীতি। আচ্ছা রোহান আর আমার মধ্যে কে বেশি স্মার্ট? রাহাতের এমন প্রশ্ন শুনে মনের মধ্যে কেমন যেন ছাতু করে উঠল প্রীতির। রাহাত আপনি ভালো, শুধু ভালো না খুব ভালো। আর আপনি খুব স্মার্টও, কিন্তু আমার চোখে যে রোহানই আমার দেখা সবচেয়ে স্মার্ট ছেলে। সবার চোখে নিজের ভালোবাসার মানুষই সবচেয়ে সুন্দর হয়। হোক না রোহানের ভালোবাসা অভিনয়, কিন্তু আমার ভালোবাসা যে সত্যি। পারছি না বের হতে এই ভালোবাসার মায়াজাল থেকে। যতই ভাবি এগিয়ে যাব আপনার হাত ধরে, ততই বেশি মন জুড়ে থাকে রোহান শেখ, মনে মনে বলল প্রীতি। প্রীতির খেয়াল হলো রাহাত এমন প্রশ্ন কেন করলো। উনি কি তাহলে আমার আর রোহানের ব্যাপারে জেনে গেছে? না, এটা তো সম্ভব না, কারণ আমি রোহান নিহা ছাড়া সম্পর্কের কথা তো কেউ জানে না। আর নিহা তো কখনো বলবে না। আমি হয়তো একটু বেশিই ভাবছি। রাহাত প্রীতিকে ডেকে বলল, কি হলো, কিছু বলছো না যে? আপনারা দুই ভাই খুব স্মার্ট, কারো থেকে কেউ কম নয়। রাহাত প্রীতির কথায় হালকা হেসে বলল, ছাদে অনেক ঠান্ডা, চলো রুমে চলো, ঘুমাবো। ওকে চলুন। রাহাত রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। মাঝখানে কোল বালিশ রেখে তারপর প্রীতির দিকে তাকিয়ে বলল, বেগুনি পড়িয়ে জানি ঠান্ডা ফ্লোরে ঘুমাতে পারবো না, আর তোমার রুমে তো সোফা নেই, তাই মাঝখানে কোল বালিশ রাখলাম। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কথাগুলো বলে রাহাত অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। প্রীতি আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেল। সকাল হলে প্রীতির ঘুম ভেঙে গেলে প্রীতি উঠে রাহাতকে বিছানায় দেখল না। তারপর দেখলো ওয়াশরুমেও নেই। পরে ভাবলো হয়তো ছাদে গেছে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলো বাবা চা খাচ্ছে। তারপর প্রীতি দেখে একটা চিরকুট প্রীতির দিকে এগিয়ে দিল তার বাবা। প্রীতি তার বাবার দিকে তাকিয়ে বলল, কি এটা বাবা? জামাই দিতে বললো তোমাকে? কেন? উনি কোথায়? বলে গেল একটা কাজে নাকি যাচ্ছে। প্রীতি চিরকুটটা খুলে দেখলো, বেগুনি পরিয়ে একটা কাজে বাহিরে যাচ্ছি, তোমাকে না বলেই যেতে হলো, তুমি ঘুমিয়েছিলে তাই। প্রীতি চিরকুটটা নিয়ে রুমে চলে গেল, কারণ তার চিরকুট নিয়ে কিছু স্মৃতি মনে পড়ে গেল। বাবার সামনে চোখের জল ফেলতে চায় না, তাই রুমে চলে আসলো। রাহাত এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে একজনের মুখোমুখি। আজ তার চোখে হাজারো প্রশ্ন, সামনে দাঁড়িয়ে থাকা মানুষরা ঠিকই বুঝতে পারছে। রাহাত হাতে থাকা ডায়েরি সামনের মানুষটার দিকে এগিয়ে দিল। রোহান ডায়েরিটা হাতে নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাহাত বলে উঠল, এখানে নয়, নিরিবিলি একটা জায়গাতে বসে আজ শুনবো তোর না বলা সব কথা, চল। সকালবেলা মায়ের ফোন পেয়ে রাহাত ছুটে আসলে এয়ারপোর্টে। যেই ছেলে আজ পর্যন্ত দেশের বাইরে কোথায় যায়নি, এমনকি পড়ালেখার জন্য সবাই মিলে জোর করে লন্ডন পাঠাতে পারেনি, সেই ছেলে আজ কাউকে না জানিয়ে লন্ডন চলে যাচ্ছে, সেটা ভালোভাবে মেনে নিতে পারেননি আফসানা বেগম, তাই চিন্তিত হয়ে সাথে সাথে ফোন দিল বড় ছেলেকে। একমাত্র রাহাতই পারে রোহান মনের কথা বের করে আনতে, কারণ বড্ড ভালোবাসে সে তার ভাইটাকে। রাহাত আর রোহান একটা নিরিবিলি জায়গায় এসে বসল। দুজনেই কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। রাহাত নীরবতা ভেঙে রোহানের দিকে প্রশ্ন ছুড়ে দিল, হঠাৎ লন্ডন যাচ্ছিস যে? রাহাত, এমনিতেই ভালো লাগছিল না, ভাবলাম কিছুদিন গিয়ে ঘুরে আসি। আর ওইখানেই কিছু করার প্ল্যানিং করছি। হালকা হেসে বলল রোহান। মিথ্যে বলছিস রোহান? মিথ্যে কেন বলবো ভাই? তুই তো জানিস তোর মিথ্যে কথা বুঝতে আমার 1 মিনিটও সময় লাগে না। হুম, আমার সত্যি কিছুদিন গিয়ে ঘুরে আসতে ইচ্ছে হলো। ঘুরে আসতে ইচ্ছে হলো নাকি প্রীতিকে প্রতি মুহূর্তে ভাইয়ের বউ হিসেবে দেখতে কষ্ট হচ্ছে? রাহাতের কথায় রোহানের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তার মানে কি ভাই সব জেনে গেল আমার আর প্রীতির ব্যাপারে? মনে মনে বলল রোহান। কিরে, কথা বলছিস না যে? ভাই তুমি যা ভাবছো তা না। কেন এমন করলি রোহান? মেয়েটা তোকে খুব ভালোবাসে। মেয়েটা যে আমার সাথে খুশি না রে। আর কেন তুই বললি না যে তুই ওকে ভালোবাসতি? আমি কি কখনো তোদের মাঝে আসতাম বললে? বল। জীবনে যা পেয়েছি সব তোকে দিয়ে দিয়েছি, কারণ আমি যে তোকে নিজের চেয়ে অনেক ভালোবাসি রোহান। প্রীতি তো তোকে ভালোবাসে, তুই একবার বলে দেখতি আমি কি কখনো পারতাম আমার ভাইয়ের ভালোবাসা কেড়ে নিতে, বল?
রোহান খেয়াল করলো রাহাতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কথাগুলো বলার সময়। রাহাত ডায়েরি নিচে থেকে তুলে খুলে কালকে রাতে পড়া চিরকুটটা বের করলো আর বলতে শুরু করলো, এই চিরকুটের হাতে লেখাগুলো আজ আমার সামনে সবটা সত্য তুলে ধরেছে জানিস তো। কাল রাতে প্রীতির একটা বই থেকে এই চিরকুটটা পেলাম, যা তোর দেওয়া উপহার। তারপর ছাদে গিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম, হঠাৎ খেয়াল হলো হাতে লেখাটা যে আমার সবচেয়ে প্রিয় মানুষটার, আমার কলিজা ভাইটার। প্রীতি যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ডায়েরিটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম। সারা রাত ধরে পুরোটা ডায়েরি পড়লাম আর চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ল। রোহান চুপচাপ বসে রাহাতের বলা কথাগুলো শুনছে। জানিস রোহান, প্রীতি খুব কষ্ট পাচ্ছে তোকে ছাড়া। ও যে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না রে। ওর সরল মনটা যে খুব করে চাই তোকে খুব। আজ ডায়েরিটা না পড়লে আমি কখনো জানতাম না মেয়েটা এত ভালোবাসে তোকে। তোর আর ওর ভালোবাসার কাছে আমার ভালোবাসা যে খুবই সামান্য রোহান, খুবই সামান্য। রোহান, তুই আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করেছিস, তাই না? নিজের এই ভাইটার জন্য নিজের ভালোবাসার কেন কোরবানি দিলি রোহান? কেন আমাকে ছোট বানিয়ে দিলি প্রীতির কাছে? ও যে আমাকে সহ্যই করতে পারে না। আর একটার কথা জানিস রোহান, প্রীতি তোকে ভুল বুঝছে। কিন্তু আমি জানি তুই প্রীতিকে ঠকাসনি, শুধুমাত্র আমার জন্য এমন করেছিস। প্লিজ আমার সাথে চল, প্রীতির ভুল ভাঙাতে হবে আর তোদের দুজনকে এক করতে হবে। কথাটা বলে রাহাত রোহান হাত ধরে টেনে তুলল। রোহান রাহাত সামনে গিয়ে দাঁড়িয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই রোহান, তুই বাচ্চাদের মতো কাঁদছিস কেন ভাই? আমি তোদের দুজন দিয়ে এক করে দিব। রোহান কান্না থামিয়ে রাহাতের হাতে ধরে বলল, আর চাইলে যে আমরা এক হতে পারবো না ভাই। কেন পারবি না? অবাক হয়ে। সেইটা আমি বলতে পারবো না। আর প্রীতি আমাকে ভুল বুঝে ঘৃণা করুক, সেইটা আমি চাই। প্রীতি তোমার বউ, ওর জোর করে হলেও তোমাকেই ভালোবাসতে হবে। আমাকে আর ছোট করিস না মেয়েটার সামনে। মেয়েটা মনে প্রাণে শুধু তোকে চাই। আমি যখন থাকবো না তখন ও চাইলেও তো আমাকে পাবে না ভাই। আমি চাই না আমাকে ভালোবেসে ও সারা জীবন একা কাটিয়ে দিক। আমি চাই ও তোমাকে ভালোবেসে সারা জীবন ভালো থাকুক। আমার হাত ধরে মাত্র কয়েকটা মাস কাটিয়ে সারা জীবন একা না থাকুক। রোহানের কথায় অবাক হয়ে রাহাত জিজ্ঞেস করলো, মাত্র কয়েক মাস মানে? চুপ করে আছিস কেন রোহান, বল। আমি তোকে বলতে বলেছি রে মেয়ের। ধমক দিয়ে বলল রাহাত। রোহান ব্যাগ খুলে একটা কাগজ রাহাতের দিকে এগিয়ে দিল। রাহাত কাগজটা খুলে দেখে থ হয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ নীরবতা বিরাজমান করলো দুই ভাইয়ের মাঝে। আচমকা রাহাত খুব শক্ত করে জড়িয়ে ধরল রোহানকে। দুই ভাই জড়িয়ে ধরে শুধু চোখের জল ফেলতে লাগলো। এত বড় একটা কথা কেন লুকালি রোহান? কান্না করতে করতে বলল রাহাত। তোমাদেরকে জানানোর সাহস যে আমার হয়নি ভাই। ভেবেছিলাম চিকিৎসা করালে ভালো হয়ে পড়বো, কিন্তু দিন দিন আমি যে আরো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ভাই। আমার হাতে মাত্র 2 মাস সময় আছে। আমি যখন জানতে পারলাম আমার ব্রেইন টিউমার, তখন নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে ভালো করে ট্রিটমেন্ট করালে, কিন্তু ডক্টর আঙ্কেল জানালো আমার হাতে মাত্র 2 মাস সময় আছে। আর আমি যদি রিস্ক নিয়ে অপারেশন করি তাহলে হয়তো বাঁচবো না, হয় মরবো। আমি যে তোমাদের ছেড়ে যেতে চাই না ভাই, 2 মাস তোমাদেরকে চোখের সামনে তো দেখতে পারবো অপারেশন না করালে। আর প্রীতিকে ছাড়া থাকার কথা আমি কল্পনায়ও কখনো ভাবিনি। বড্ড ভালোবাসি মেয়েটাকে, বড্ড বেশি। যখন জানতে পারলাম তুমি প্রীতিকে বিয়ে করতে চাও, তখন আমার ভাবলাম তুমি পারবা মেয়েটাকে সারা জীবন ভালো রাখতে। কথাগুলো বলতে বলতে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল রোহান। তুমি মেয়েটাকে জোর করে হলেও তোমাকে ভালোবাসতে বাধ্য করো ভাই, না হলে মেয়েটা যে তিলে তিলে শেষ হয়ে যাবে আমার ভালোবাসায়। ভালোবাসা জোর করে হয় রোহান? জানি না, কিন্তু আমি পারবো না আমার জানটাকে নিজের সাথে জড়িয়ে সারা জীবনের জন্য একা করে দিয়ে যেতে। ঠিক আছে, তোর কথাই রইল, কিন্তু আমার যে সবাইকে জানাতে হবে তোর অসুস্থতার ব্যাপারে। রোহান রাহাতকে নিজের কসম দিল যেন কাউকে না জানায়। অনেক চেষ্টা করেও রোহানকে আটকাতে পারল না রাহাত। রোহান চলে গেল লন্ডন। গাড়িতে বসে চোখে জল ফেলছে রাহাত। নিজের কলিজা ভাইটা আর মাত্র 2 মাস বাঁচবে কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে।
ডক্টর আঙ্কেলকে কল দিয়ে ভালোভাবে সব জেনে নিল সে। আল্লাহ, রোহানকে কেন আমাকে দিয়ে দিতে এত বড় রোগ? রোহান আর প্রীতি যে একই অপরকে খুব ভালোবাসে, তুমি কেন ওদের মাঝখানে আনলা আমাকে? আমার ভাইটাকে ভালো করে ওদের মাঝখান থেকে আমাকে সরিয়ে নাও প্লিজ। গাড়িতে নিজের হাত দিয়ে ঘুষি দিতে দিতে কথাগুলো বলল রাহাত। অপরদিকে বারবার কল দিচ্ছে প্রীতি। সকাল গিয়ে দুপুর হলো, এখনো কেন আসছে না রাহাত? চিন্তায় পড়ে গেল প্রীতি। রাহাত ফোনটা রিসিভ করে বলতে শুরু করলো, বাসায় চলে যাব, তোমাদের বাসার নিচে আছি, গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসো। কিন্তু প্রীতিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিয়ে গাড়িতে বসে পড়ল রাহাত। প্রীতি তার বাবা মাকে বুঝিয়ে নিচে আসল। এসে দেখলো রাহাত গাড়িতে বসে আছে। রাহাতকে খুব চিন্তিত আর কেমন যেন দুঃখজনক দেখাচ্ছিল। প্রীতি গাড়িতে গিয়ে বসে রাহাতের দিকে তাকিয়ে বলল, আজকে তো আমাদের থাকার কথা ছিল, হঠাৎ চলে যাচ্ছেন যে? অফিসের জরুরি কিছু কাজ ছিল, গম্ভীর গলায় বলল রাহাত। আচ্ছা, আপনার কি কোনো কারণে মন খারাপ? না। যেই মানুষটা এত শান্তশিষ্ট থাকে সে আজকে এমন গম্ভীরভাবে কথা বলছে, আর ভিতরে ভিতরে কেমন রাগ আর কষ্ট চেপে রেখেছে মনে হচ্ছে, মনে মনে বলল প্রীতি। আমি কি পারবো আমার রোহানের কথাটা রাখতে? আমি কি পারবো প্রীতি জোর করে আমাকে ভালোবাসতে বাধ্য করতে? রোহান, কেন দিলি এমন কসম আমায়? তোর প্রীতি যে শুধু তোকে ভালোবাসে, আমাকে নয়, মনে মনে বলল রাহাত। আপনার সাথে একটা কথা ছিল। প্রীতি। রোহান সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, কি কথা বলো? জানি না আপনি কি ভাববেন, তবুও আমার বলা জরুরি। প্রীতি কি তাহলে আজকের ওর আর রোহানের ভালোবাসার কথা বলবে? ওর কথা শুনে আমি নিজের কষ্ট চেপে রাখতে পারবো? মনে মনে রাহাত। কি কথা বলবা, তাড়াতাড়ি বল। আসলে রিহার ব্যাপারে কিছু বলতে চাই। আপনি তো আমার চেয়ে ভালো পিয়াস ভাইকে চিনেন, আপনার তো খুব ভালো ফ্রেন্ড। তো? অবাক হয়ে রাহাত। রিহা আর রাহাত ভাইয়া একে অপরকে ভালোবাসে। পিয়াস ভাইয়া তো কানাডা চলে যাবে, তাই চাইছিল সামনের সপ্তাহে রিহাকে তাদের বাড়ির বউ বানিয়ে নিতে। প্রীতির কথা শুনে রাহাত ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। কি হলো, আপনি এইভাবে তাকাচ্ছেন কেন? ভয় ভয় প্রীতি। রিহাকে বলো পিয়াস যেন কালকে ওর মাকে নিয়ে বাসায় আসে বিয়ের কথা পাকা করতে। সামনের দিকে তাকিয়ে বলল রাহাত। আমি জানতাম আপনি রাজি হয়ে যাবেন। রিহা শুনলে অনেক খুশি হবে। মুচকি হেসে বলল প্রীতি। প্রীতি এর খুব খুশি, কারণ সে পেরেছে চারজন ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য এক করে দিতে। হে, সে আর তার মা বাবার কাছে নীরব আর নিহার কথাও বলেছে। তার ফ্যামিলি খুব খুশি নিহার মতো মেয়ে ছেলের বউ হিসেবে পাবে জেনে। প্রীতি নিজের ভালোবাসার মানুষকে পায়নি বলে কি হয়েছে, চারজন ভালোবাসার মানুষকে এক করতে পেরেছে ভেবে মনের মধ্যে একরকম শান্তি বিরাজ করতে লাগলো তার। গাড়ি এসে শেখ বাড়ির সামনে থামলো। প্রীতি আর রাহাত দরজার কাছে আসতেই না আসতেই আফসানা বেগম দৌড়ে আসলেন বড় ছেলের কাছে। কিরে, তোরা চলে এলে যে এত তাড়াতাড়ি? প্রীতির শাশুড়ি। তোমাকে খুব মিস করছিলাম তো, তাই চলে এসেছি। মুচকি হেসে আফসানা বেগমকে জড়িয়ে ধরে বলল প্রীতি। আফসানা বেগম রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, রোহান আসেনি? ও কি সত্যি চলে গেছে? রাহাতের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে, ভাইটার জন্য চিৎকার করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। তবু তার বুক ফাটা কষ্টটাকে চেপে রেখে মায়ের উদ্দেশ্যে বলল, মাও ঘুরতে গেছে কিছুদিনের জন্য। আমি ওর সাথে ভালোভাবে কথা বলেছি। তুমি কিছু চিন্তা করো না। ওর ঘোরাঘুরি শেষ হলেই চলে আসবে লন্ডন থেকে। যখন আসবে তুমি ওর সাথে কথা বলে নিও। মিথ্যে হাসার অভিনয় করে বলল রাহাত। ঠিক আছে, তোরা রুমে গিয়ে রেস্ট কর। ঠিক আছে মা। প্রীতি আর রাহাত রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রাহাত রেডি হয়ে নিল। রাহাতকে দেখে প্রীতি বলল, আপনি কোথায় যাচ্ছেন? হুম। কখন আসবেন?
আসলে তো দেখবাই, এইভাবে কথা বলছেন কেন? জানি না। প্রীতি আর কিছু বলল না, রাহাত রুম থেকে বেরিয়ে চলে গেল। প্রীতি বারান্দায় দাঁড়িয়ে ভাবতে লাগলো, রোহান লন্ডন কি সত্যিই ঘুরতে গেছে? কারণ তার যতটুকু মনে আছে, রোহান একবার বলেছিল ও দেশের বাইরে কোথায় যাওয়া পছন্দ করে না। একবার যখন প্রীতি হানিমুনে সুইজারল্যান্ড যাওয়ার কথা বলেছিল, তখন সে বলেছিল যে তার আর দেশের বাইরে কোথায় ও হানিমুনে যাবে না, রাঙামাটি যাবে। হে আল্লাহ, আমি রোহানকে ভুল বুঝছি না তো? ওর ভালোবাসা যে কখনো আমার কাছে অভিনয় মনে হয়নি। তাহলে কি আমি ভুল বুঝছি আমার রোহানকে? কথাগুলো ভাবতে ভাবতে প্রীতির চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। পুরো বিকাল প্রীতি রিহার সাথে কথা বলে কাটিয়ে দিল। রিহা খুব খুশি প্রীতির মুখ থেকে ওর বিয়ের কথা শুনে। অপরদিকে নিহাও খুব খুশি প্রীতিকে ফোন দিয়ে অনেকক্ষণ কথা বলল। রাত 9টা বেজে গেছে, কিন্তু রাহাত এখনো বাসায় ফিরেনি। আফসান বেগম একবার কল দিয়েছিলেন, তখন বলেছিল যে অফিসের কাজে ব্যস্ত আছে, তাই প্রীতি আর কল দেয়নি। কিন্তু অনেক রাত হয়ে গেছে, তাই প্রীতি বাধ্য হয়ে অনেকগুলো কল দিল রাহাতকে, কিন্তু রাহাত কল ধরছে না। প্রীতি চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মানুষটা? কলও ধরছে না, এখনো বাসায় ফিরছে না কেন? বারান্দায় দাঁড়িয়ে প্রীতি রাহাতের জন্য অপেক্ষা করতে লাগলো। সে রাহাতকে ভালো না বাসুক, কিন্তু রাহাত তো তার স্বামী, আর স্ত্রী হিসেবে স্বামীর জন্য এতটুকু চিন্তা হওয়াটা স্বাভাবিক। প্রীতি গাড়ির শব্দে নিচে তাকালো। রাহাত গাড়ি দেখে প্রীতি নিচে গিয়ে দরজা খুলে দিল, বাকি সবাই ঘুমিয়ে আছে তাই। গাড়ি থেকে অচেনা একটা ছেলে বের হয়ে রাহাতকে ধরে ধরে নিয়ে আসল। প্রীতি অবাক হয়ে তাকিয়ে আছে। রাহাতের কি হলো? ছেলেটা প্রীতির কাছে এসে বলল, ম্যাম, আমি স্যারের বিয়ে। স্যারকে আমি কখনো দেখিনি নেশা করতে, কিন্তু স্যার আজ অনেক বেশি নেশা করেছে। প্রীতি ছেলেটার কথাগুলো শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এ কি শুনছে সে? রাহাত ড্রিঙ্কস করেছে। কেউ দেখার আগে রাহাতকে রুমে নিয়ে যেতে হবে। প্রীতি আর ছেলেটা মিলে রাহাতকে রুমে এনে শুয়ে দিল। ছেলেটা চলে গেল। প্রীতি রাহাতের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার? আপনি এত ড্রিঙ্কস করেছেন কেন রাহাত? আপনার কি কোনো কারণে কষ্ট হচ্ছে? রাহাত প্রীতির কথায় পাত্তা না দিয়ে প্রীতিকে বিছানায় শুয়ে দিল। প্রীতির উপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিল। প্রীতি চিৎকার করে বলতে লাগলো, রাহাত, কি করছেন আপনি? প্লিজ, আপনার হুঁশ নেই, ছেড়ে দিন আমায়। জোর করে কোনো কিছু হয় না রাহাত, প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। কিন্তু রাহাত প্রীতির কোনো কথাই শুনল না। নেশার ঘোরে রাহাত প্রীতির মধ্যে ডুব দিল। প্রীতির চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়তে লাগলো। সকালে প্রচন্ড মাথা ব্যথায় চোখ মেলতে পারছিল না রাহাত। আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে মাথায় চেপে ধরে বসে রইল। হঠাৎ শরীরের দিকে তাকাতেই ভয়ে তার গা শিউরে উঠল। কতক্ষণ মাথায় হাত দিয়ে কি হয়েছিল রাতে সেই অবস্থাতে কেন মনে করার চেষ্টা করলো। মনে হতেই তার ঘৃণা হতে লাগলো নিজের প্রতি। এ কি করলো সে? সে তো জোর করে নয়, সম্মান আর ভালোবাসা দিয়ে প্রীতির মনে নিজের একটা জায়গা তৈরি করতে চেয়েছিল। কিন্তু নেশার ঘরে এ কি করলো সে? প্রীতি তো কখনো তাকে ক্ষমা করবে না, বরং ঘৃণা করবে তাকে। কি করে বোঝাবে সে ইচ্ছে করে এমন করেনি? কথাগুলো ভাবতেই রাহাত মাথাটা আরো ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ আবার খেয়াল হলো, প্রীতি কোথায়? ও বিছানায় নেই। নিচে যায়নি তো? নাকি আমায় ঘৃণা করে আমাকে ছেড়ে চলে গেল? কথাগুলো ভাবতে ভাবতে রাহাত গায়ে একটা টি শার্ট জড়িয়ে প্রীতিকে খুঁজতে যাবে, তখন সে ভাবলো আগে একবার বারান্দা দেখে নিই। রাহাত বারান্দায় গিয়ে দেখলো প্রীতি শরীরে কাপড় জড়িয়ে হাঁটু গেড়ে বসে কান্না করছে। প্রীতির এই অবস্থা দেখে রাহাতের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। রাহাত প্রীতির পাশে বসে আলতো করে প্রীতির হাতে ধরল। রাহাতের হাতের স্পর্শ পেতেই প্রীতি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে ঘৃণার চোখে রাহাতের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আপনার সাহস হলো কি করে আমার সাথে এমন করার? স্বামী হয়েছেন বলে নিজের অধিকারটা জোর করে খাটিয়ে নিলেন। দেখিয়ে দিলেন নেশার ঘোরে নিজের হিংস্র চেহারাটা। অনেক সম্মান করতাম আপনাকে, আজ থেকে ঘৃণা করি। চিৎকার করে কথাগুলো বলল প্রীতি।
রাহাত প্রীতির কথাগুলো শুনে সেইখানে চুপ করে বসে রইল, আর কিছু বলল না। আমাকে এতটুকু বুঝলা প্রীতি? কি বললা তুমি আমার হিংস্র চেহারা? আসলেই কি আমার হিংস্র চেহারা আছে? আমি তো তোমার মনে জায়গা করতে চেয়েছিলাম, কিন্তু নেশার ঘরে। পারলে ক্ষমা করে দিও আমায়। আজ থেকে তোমার ধারে কাছে এসব না আমি। কথাগুলো বলে চোখের জল মুছতে মুছতে ওয়াশিং রুমের দিকে এগিয়ে গেল রাহাত। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কেন রোহান? আমার সাথেই কেন এমন হলো ভাই? আমি যে তোর প্রীতির কাছে আজ হিংস্র হয়ে উঠলাম। পারবো না আর এইভাবে বাঁচতে, আর পারবো না তোর মরে যাওয়া নিজের চোখের সামনে দেখতে। আমি আজ বড় ডাক্তারদের সাথে যোগাযোগ করব, তোর বাচ্চাই হবে প্রীতির জন্য। তোদের দুজনের মাঝে আমার আশা ঠিক হয়নি। আর আজ যা হলো। আর কিছু ভাবতে পারছে না রাহাত। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। প্রীতিও ফ্রেশ হয়ে নিচে এল। বাড়িতে পিয়াসার ওর বাবা মা এসেছে রিহার বিয়ের কথা বলতে। আজ খুব চুপ হয়ে আছে প্রীতি, কারোর সাথে কোনো কথা বলছে না। তা দেখে প্রীতির শাশুড়ি প্রীতিকে শরীর খারাপ কিনা জিজ্ঞেস করলো। প্রীতি মাথা নেড়ে বলল সে ঠিক আছে। রিহার আর পিয়াসের বিয়ে ঠিক হলো সামনের সপ্তাহে। শেখ বাড়ির সবাই খুব খুশি, আর একমাত্র মেয়ের বিয়ে খুব বড় করে আয়োজন করতে হবে। সারাদিন রাহাত প্রীতির সামনেও আসেনি। রিহার সাথেই প্রীতির সারাটা দিন কেটেছে। প্রীতি এখন আর হাসি খুশি থাকে না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সেদিনের পর থেকে রাহাত ও প্রীতির সামনে আসে না। আর রাতে আসলে ও প্রীতির সাথে কথা বলে না। কেমন যেন নিজের প্রতি খুব ঘৃণা আর রাগ হয় তার। তবুও দূর থেকে প্রীতির চাওয়া পাওয়া সবকিছুর খেয়াল রাখে সে। দেখতে দেখতে রিহার গায়ে হলুদের দিন চলে আসল। আজ রিহার গায়ে হলুদ। পুরো শেখ বাড়ি খুব সুন্দর আর জাঁকজমকভাবে সাজানো হয়েছে। একমাত্র বোনের বিয়ে, তাই রোহান ও আসছে আজ লন্ডন থেকে। সন্ধ্যার দিকে পার্লারের লোক এসে রিহাকে খুব সুন্দরভাবে সাজানো হলো। খুব কিউট লাগছে রিহাকে। প্রীতি এসে রিহাকে দেখে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। প্রীতিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহা বলতে লাগলো, ভাবি এইভাবে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? ভ্রুকুটি কুচকে। আমাকে সুন্দর লাগছে না তাই না? একদম পেতনির মতো লাগছে তাই না? পেতনিকে তো পেতনিই লাগবে। রোহানের গলার আওয়াজ শুনে রিহা আর প্রীতি দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। রিহা দৌড়ে গিয়ে রোহানকে জড়িয়ে ধরল। ভাইয়া তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না রিহা। আমার একমাত্র বোনের বিয়ে আমি কি না এসে থাকতে পারি? একদমই না, হি হি করে হেসে বলল রিহা। আচ্ছা ভাইয়া, আমাকে কি পেতনির মতো লাগছে? কে বলেছে? রোহান শেখ বলেছে। রোহান শেখটা আবার কে? এই যে আমি যাকে জড়িয়ে ধরেছি সে। এ কি অবস্থা হয়েছে রোহানের, ওকে এমন দেখাচ্ছে কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, অনেক শুকিয়ে গেছে ও, আর কেমন যেন অসুস্থ দেখাচ্ছে ওকে। আচ্ছা ওর কি শরীর খারাপ? আমি কি ওকে একবার জিজ্ঞেস করব? ভাবি। রিহার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল প্রীতি। হ্যাঁ বলো। কি ভাবছো? কিছু না। দেখো না ভাই, আমাকে পেতনি বলছে। তুমি জানো আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম কেন? কেন ভাবি? কারণ তোমাকে এত কিউট লাগছে যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ছেলে হলে উঠিয়ে নিয়ে বিয়ে করে ফেলতাম। প্রীতির কথা শুনে রিহা আর রোহান এসে দিল। প্রীতি রুম থেকে বেরিয়ে যেতে নিলে রোহান প্রীতি বলে ডাক দিল। রোহানের ডাকে থমকে গেল প্রীতি, এতদিন পরে তার রোহান তাকে নাম ধরে ডেকেছে। প্রীতি রোহানের দিকে না ফিরে বলল, হুম বলেন। কেমন আছো প্রীতি? দেখতেই তো পাচ্ছেন। হুম। আমি কেমন আছি জিজ্ঞাসা করবা না? হুম। কেমন আছেন? এই তো ভালো, খুব ভালো আছি। খুব বেশি। তোমার কাছে কিছু চাই? আমার কাছ থেকে আরো কিছু কেড়ে নেওয়ার জিনিস আছে আপনার রোহান শেখ। আসলে প্রীতি, আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার ক্ষমা না পেলে যে মরে শান্তি পাবো না। কথাটা বলে রোহান চলে গেল। এতক্ষণ দূর থেকে আড়ালে রোহান আর প্রীতির বলা কথাগুলো শুনল রাহাত, আর অপরদিকে দরজার কাছে দাঁড়িয়ে রিহা। আল্লাহ, আমার দুই ভাইয়ের কষ্ট দূর করে দাও তুমি। আর প্রীতি ভাবি খুব ভালো মেয়ে, ওকে আর কষ্ট পেতে দিও না আল্লাহ। রিহা প্রীতি রুমে এসে রোহানের কথাগুলো ভাবতে লাগলো। কি বললো রোহান? আমার ক্ষমা না পেলে মরে শান্তি পাবে না? হে আল্লাহ, রোহানের কিছু হয়নি তো? না না, এ কি আজেবাজে কথা ভাবছি আমি। রোহান আমাকে যতই কষ্ট দেখ না কেন, তুমি ওকে সবসময় সুস্থ রেখো। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে একটা শাড়ি নিয়ে রেডি হয়ে নিল প্রীতি। সব ছেলেরা বেগুনি কালার পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা কাঁচা হলুদের মধ্যে বেগুনি পাড়ের জামদানি কাপড়। আজ আবার প্রীতির হাত আর রোহানের বেগুনি পরি সেজেছে। রেডি হয়ে রিহাকে সাথে নিয়ে নিচে নেমে এলো সে। দুই ভাই দুই হাত দিয়ে বোনকে ধরে নিয়ে স্টেজে বসালো। একে একে সবাই রিহাকে হলুদ লাগালো। রাহাত একটু পর পর প্রীতির দিকে তাকাচ্ছে আর রোহানের দিকে। রাহাত আজ শুধু ভাবছে যে এইভাবেই হোক প্রীতি আর রোহানকে এক করে দিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হবে তার। অপরদিকে রোহান দূর থেকে প্রীতির প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে সবাই প্রীতিকে রিকোয়েস্ট করতে লাগলো নাচার জন্য। রিহা একবার নিহার কাছে শুনেছিল প্রীতি নাকি খুব ভালো নাচে, আর একবার ফাঁসওয়ার্টও হয়েছিল নাচে। রিহার রিকোয়েস্ট প্রীতি ফেলতে পারেনি, শরীর আর মন দুইটা খারাপ হওয়া সত্ত্বেও সে নাচল। নাচ শেষে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেল প্রীতি। রাহাত আর রোহান দুইজনে এগিয়ে আসল প্রীতিকে ধরার জন্য। রোহান সাথে সাথে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল প্রীতিকে। রাহাত ডাক্তারকে ফোন দিল। রোহানের পিছনে পিছনে সবাই রুমে গেল। হঠাৎ কি হয়ে গেল মেয়েটার, এইসব ভেবে সবাই কেমন যেন ভয় পেয়ে গেল। কিন্তু ডাক্তারের বলা কথা শুনে থমকে গেল তিনটা মানুষ। সবাই অনেক খুশি, কিন্তু প্রীতি বুঝে উঠতে পারছে না সে কি খুশি হবে নাকি কষ্ট পাবে। রাহাতের বাচ্চার মা হতে যাচ্ছে সে। মা হওয়ার কথা শুনলে প্রতিটা মেয়ে খুশি হয়, প্রীতিরও হচ্ছে, কিন্তু মনের মধ্যে কোথায় যেন খুব ঘৃণা হচ্ছে। রাহাত বাবা হওয়ার খুশি অনুভব হচ্ছে, কিন্তু নিজের প্রতি খুব রাগ হচ্ছে তার। কি করলো সে? কিভাবে এখন রোহানের সামনে মুখ দেখ সে? অপরদিকে রোহান চোখের জল মুছে রাহাতকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, থ্যাঙ্কস ভাই, আমার প্রীতিকে এইভাবে ভালো রেখো সব সময়। আমার প্রীতি এখন তোমার বাচ্চার মা হতে যাচ্ছে, ও এখন পরিপূর্ণভাবে তোমার। সরি রোহান। সরি বলবা না একদম। আজ খুব খুশি আমি। আমি চাচ্চু হব আর তুমি বাবা। একটা কথা ছিল, আমার রাখবি তো? বলো। তুই অপারেশন করানোর জন্য রাজি হয়ে যা। আমার বিশ্বাস তুই ভালো হয়ে যাবি। আমি বড় ডাক্তারদের সাথে কথা বলে রেখেছি, প্লিজ রাজি হয়ে যা তুই। ঠিক আছে। কবে অপারেশনের ডেট? আমি ডাক্তারদের সাথে কথা বলে সব জানাবো। ওকে। প্রীতি অজান্তেই নিজের পেটে হাত রেখে বলছে, এতদিন রোহান শেখকে ভালোবেসে বেঁচেছি, আজ তোকে ভালোবেসে বাঁচবো। পরের দিন খুব ধুমধামভাবে রিহা আর পিয়াসের বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় রিহা খুব কেঁদেছিল তার দুই ভাই আর ভাবিকে জড়িয়ে। 1 মাস পর পুরো শেখ বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। 1 মাস আগেও কত হাসি খুশিতে মেতেছিল পুরো শেখ বাড়ি। শেখ বাড়ির প্রীতির বাবার বাড়ির মানুষ সব আজ হসপিটালে। আফসানা বেগম কেঁদেই যাচ্ছে। কারো আজ কাউকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। শেখ বাড়ির দুই ছেলে রোহান আর রাহাত আজ মৃত্যুর সাথে লড়াই করছে। প্রীতি হাসপাতালে একটা বেঞ্চে বসে আছে পাথরের মতো। আজ সে পাথর হয়ে গিয়েছে। সে আজ বুঝতে পেরেছে কেন রোহান তাকে রাহাতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু সে দিনের পর দিন রোহানকে ভুল বুঝেছে। আজ খুব ঘৃণা হচ্ছে তার নিজের প্রতি। নিহা সেই কখন থেকে প্রীতিকে ডাকছে, কিন্তু সেই দিকে কোনো খেয়াল নেই তার। আজ বিকেলে যখন রোহান ড্রয়িং রুমে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল, তখন সে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। সবাই রীতিমতো ভয় পেয়ে যায় রোহানের এই অবস্থা দেখে।
রাহাত সাথে সাথে ডাক্তারকে ফোন দিয়ে বলল। তখন ডাক্তার জানালো রোহানকে অপারেশন না করালে রোহান বাঁচবে না, আর অপারেশন করালেও বাঁচার চান্স আছে কিনা সেটা অপারেশন করানোর পরই বোঝা যাবে। ততক্ষণে বাসার সবাই জেনে গেল রোহানের ব্রেইন টিউমার অনেক আগে থেকেই, কিন্তু সে কাউকে জানায়নি। প্রীতি রোহানের এই অবস্থা দেখে সবার সামনে কান্নায় ভেঙে পড়ল। রাহাত প্রীতিকে সামলে নিয়ে রোহানকে নিয়ে হসপিটালে গেল। বাড়ির সবাই রাহাতের সাথে হসপিটালে আসল। প্রীতি নিহাকে জড়িয়ে ধরে কাঁদছে শুধু। নিহা অনেক বুঝালো প্রীতিকে যে এই অবস্থায় কান্না করলে এইভাবে শরীর খারাপ হবে, কিন্তু প্রীতির রোহানের এই অবস্থা সহ্য হচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল তার। রাহাত হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেল। নিজের কষ্ট চেপে রাখতে পারছিল না রাহাত। একটা জায়গায় নীরবে কতক্ষণ বসে আবার হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, চিন্তিত হয়ে গাড়ি চালানোর কারণে ট্রাকের সাথে ধাক্কা খেল তার গাড়ি। আর আজ সেও লড়াই করছে মৃত্যুর সাথে। একজন নার্স ওটি থেকে বেরিয়ে আসল। নার্সকে দেখে আফসানা বেগম এগিয়ে গিয়ে বলল, আমার বড় ছেলের কি অবস্থা? মেম, এখনো কিছু বলা যাচ্ছে না। ওনার অবস্থা খুব খারাপ, আর এখন ওনাকে কেবিনে শিফট করা হবে। কিছুক্ষণ পর রাহাতকে কেবিনে শিফট করা হলো। দুই ভাইয়ের এই অবস্থার কথা শুনে রিহা ছুটে আসল হসপিটালে। মাকে জড়িয়ে ধরে কাঁদছে সে। হঠাৎ সে প্রীতির কাছে গিয়ে বসল। ভাবি। প্রীতি একটুও নড়ছে না। রোহান আর রাহাতের এই অবস্থা দেখে একদম পাথরের মতো হয়ে গেছে সে। রিহা প্রীতিকে ধরে চাকিয়ে বলল, এইটা নাও। রোহান ভাইয়া দিতে বলেছিল তোমাকে। আমি তোমার আর রোহান ভাইয়ের ব্যাপারে সবকিছু জানি ভাবি। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। একদিকে ভালোবাসার মানুষ, একদিকে স্বামী। প্লিজ তুমি নিজেকে শক্ত করো ভাবি। কথাগুলো বলে রিহা কেঁদে দিল। প্রীতি কাগজটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। এই কলিজা, কলিজা বললে ভুল হবে, আমার পুরো লাইফ তুমি প্রীতি। মাফ করে দিও আমাকে, আমি অনেক কষ্ট দিয়েছি। আমার ভাবি হতে বাধ্য করেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি সব তোমার ভালোর জন্য করেছি। আর রাহাত ভাইয়া তোমাকে সবসময় আগলে রাখার চেষ্টা করেছে, কখনো তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেনি রাহাত ভাইয়া। আমি ভাইয়াকে বলেছি তোমাকে যেন জোর করে হলেও ওনাকে ভালোবাসতে বাধ্য করে। আমি চাই না তুমি সারাটা জীবন আমাকে ভালোবেসে কষ্ট পাও। আমি চাই তুমি রাহাত ভাইয়ের সাথে যেন সুখে থাকো সারা জীবন। আমার অনিশ্চিত জীবনে তোমাকে জড়িয়ে কষ্ট দিতে চাইনি। যেই দিন থেকে জেনেছি আমি আর বাঁচব না, সেই দিন থেকে আস্তে আস্তে তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমাকে ঘৃণা করতে বাধ্য করেছি। আর নাজিফার সাথে আমার বিয়ের মিথ্যে অভিনয় করেছি। নাজিফা আমাকে সাহায্য করেছে তোমাকে দূরে সরানোর জন্য। রিহা সবকিছু জেনে ফেলেছিল। ওর কাছে আমি এই কাগজটা দিয়ে বলেছিলাম এইটা যেন 1 মাস পর তোমার হাতে দেই। আমি আর থাকবো না তোমাদের মাঝে, কিন্তু স্মৃতি হয়ে থাকবো আজীবন। প্লিজ রাহাত ভাইকে কষ্ট দিও না, ভালো থেকো সারা জীবন। লেখাগুলো পড়ে প্রীতি কাগজটা বুকে নিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। রিহা আর নিহার দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন বুঝলাম না আমি রোহানকে? কেন ভুল বুঝলাম আমি রাহাতকে? একজন কেউ বুঝতে পারলাম না আমি। কারো ভালোবাসা পাওয়ার অধিকার নেই আমার। রিহা প্রীতিকে পানি খাইয়ে দিল। প্রীতির শরীর অনেক খারাপ হয়ে গেছে। আফসানা বেগম প্রীতির দিকে তাকিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মেয়েটা কত কষ্ট পেয়েছে কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলেনি। আজও কত কষ্ট সহ্য করছে। আল্লাহ কেন আমার 2 ছেলেকে আজ এমন অবস্থায় এনেছে? আমার ছেলে 2টা চোখের সামনে আজ মৃত্যুর সাথে লড়ছে। কিছুক্ষণ পর একজন নার্স এসে বলল, রাহাত সবাইকে কেবিনে ডাকছে। সবাই কেবিনে গিয়ে রাহাতের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। রাহাত তার মায়ের হাতটা ধরে বলল, রোহানের কি অবস্থা? এখনো ডাক্তাররা ওটি থেকে বের হয়ে আসেনি। তুমি কেঁদো না মা, আমি রোহান দুজনেই ভালো হয়ে যাব খুব তাড়াতাড়ি। আফসানা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। রাহাত প্রীতির দিকে তাকিয়ে বলল, একটু কাছে এসে বসবে? প্রীতি রাহাতের কাছে গিয়ে বলতে লাগলো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে অনেক কিছু বলেছি।
অনেক কষ্ট দিয়েছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি সুস্থ হয়ে ফিরুন, আর কখনো আমি এমন করব না। কেঁদে কেঁদে কথাগুলো বলল প্রীতি। তুমিও আমাকে ওই রাতের জন্য ক্ষমা করে দিও। আর নিজের খেয়াল রেখো। কান্না করলে তোমার আর আমার সন্তানের ক্ষতি হবে। হালকা হেসে বলল রাহাত। আমি জানি আপনি ইচ্ছে করে করেননি। আপনি সুস্থ হয়ে আসুন, এইসব নিয়ে পরে কথা হবে। সবাই একটু বাহিরে যাবে, আমার বাবা আর মার সাথে কিছু কথা আছে। সবাই বাহিরে চলে আসল। অপরদিকে ডাক্তার ওটি থেকে বেরিয়ে এসে বলল রোহানের অবস্থা খুব খারাপ। রোহানের বাঁচার চান্স খুবই কম। ডাক্তারের কথা শুনে প্রীতি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ল। 5 বছর পর কবরস্থানে একটি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে একটা ছেলে। দৌড়ে এসে একটা বাচ্চা ছেলে পিছন থেকে ছেলেটাকে জড়িয়ে ধরল বাবাই বলে। ছেলেটা বাচ্চাটার দিকে ফিরে বাচ্চাটাকে জড়িয়ে ধরল। তারপর বাচ্চাটার কপালে গালে অনবরত কিস করতে লাগলো। বাচ্চাটা ছেলেটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবাই, তুমি সবসময় এখানে আসো কেন? এখানে তোমার আমার আপন একজন মানুষ ঘুমিয়ে আছে যে আমাদের খুব ভালোবাসতো। আমাদের ভালোবেসে নিজের ভালো চিন্তা করেনি কখনো। আমাদের ভালোবাসতো বাবাই। হুম। তোমার মাম্মাকে আমাকে খুব ভালোবাসতো, এই মানুষটা তোমাকেও। আচ্ছা বাবাই, উনি এইখানে ঘুমিয়ে থাকেন কেন? আমাদের সাথে দাদা দাদুর সাথে বাসায় থাকে না কেন? উনি আর আমাদের সাথে থাকতে পারবে না বাবা। উনি এইখানেই ঘুমিয়ে থাকবে সব সময়। ওহ বাবা, উনি আমার কি হয়? ছেলেটা আচমকা বলে উঠল, বাবা হয়। তারপর হাত দিয়ে নিজের চোখের জল মুছে নিল। বাবাই, তুমি তো আমার বাবা, তাহলে উনি আমার বাবা হয় কিভাবে? উনিও তোমার বাবা হয়। বড় বাবা। বড় বাবাই। হুম। আচ্ছা, তুমি কার সাথে এসেছো এখানে? মাম্মা নিয়ে এসেছে। ওই দেখো, মাম্মা দাঁড়িয়ে আছে। প্রীতি লাল কালার একটা শাড়ি পরে আছে। তাকে একদম পরীর মতো লাগছে আজ। রোহান আর রাহাতের বেগুনি পরি আজ লাল শাড়ি পরেছে। ছেলেটা বাচ্চা ছেলেটাকে কোলে তুলে নিয়ে প্রীতির দিকে এগিয়ে আসল। রিহাবকে তুমি এইখানে কেন নিয়ে আসছো প্রীতি? রিহাব খুব জেদ করছিল আপনার কাছে আসার জন্য রোহান শেখ। রিহাব শেখটা আপনার মতোই জেদি হয়েছে। আর রাহাত শেখের মতো হয়েছে দেখতে একদম। কথাটা বলার সময় প্রীতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রোহান রিহাবকে গাড়িতে বসিয়ে প্রীতি নিজের বুকের সাথে চেপে ধরল। কাঁদছো কেন? তোমাকে কাঁদতে দেখলে একদম ভালো লাগে না। এমনিতেই আমার কারণে 5 বছর আগে খুব কষ্ট পেয়েছো। রাহাত ভাই আজ আমার জন্য না ফেরার দেশে চলে গেল। শেষবারের মতো একটুও কথা বলতে পারলাম না ভাইটার সাথে। তোমার কোনো দোষ নেই রোহান। প্লিজ নিজেকে আর কখনো দোষী মনে করবে না। গাড়িতে বসো। হুম। রোহান প্রীতি রিহাবকে নিয়ে পার্কে আসল। রিহাব অন্য বাচ্চাদের সাথে খেলা শুরু করলো। প্রীতি আর রোহান একটা বেঞ্চে বসলো। প্রীতি রোহানের কাঁধে মাথা রেখে বসলো। রোহান রিহাবের দিকে তাকিয়ে বলল, প্রীতি। হুম। রিহাব একদম রাহাত ভাইয়ের প্রতিচ্ছবি, তাই না? হুম। আচ্ছা, রিহাব যদি কখনো জানতে পারে আমি ওর আসল বাবাই না? এমন কখনো হবে না। তুমি ওর আসল বাবাই। ও যখন বুঝতে শিখবে তখন আমরা ওকে সব খুলে বলবো। আমার বিশ্বাস ও তোমাকেই বাবাই বলবে তখন। হুম। আমি যদি সেদিন মরে যেতাম? আর কখনো এমন বলবে না রোহান। রাহাতের প্রতি অনেক সম্মান ছিল আমার, কিন্তু আমি ওনাকে ভুল বুঝলাম। আজও খুব ঘৃণা হয় নিজের প্রতি, রাহাতের মনটা বুঝতে পারিনি। কিন্তু তিনি মনের মধ্যে সম্মানের স্থানে থাকবে আজীবন। 5 বছর আগে সেদিন হাসপাতালে প্রীতি চোখ খুলে নিজের হাতের মুঠোয় রোহানের হাতটা দেখতে পেল। দেখলো রোহান বেডে শুয়ে আছে, তার হাতটা ধরে। প্রীতি রোহানের দিকে তাকিয়ে দেখলো রোহান চোখ বন্ধ করে রেখেছে। তারপর সামনে তাকিয়ে দেখলো নিহা দাঁড়িয়ে আছে। প্রীতি নিহা বলে ডাকতে যাবে তখন নিহা হাত দিয়ে ইশারা দিয়ে বলল চুপ হতে। তারপর আলতো করে রোহানের হাত থেকে প্রীতির হাত ছাড়িয়ে নিয়ে প্রীতিকে বাইরে নিয়ে আসল নিহা।
চল। কোথায়? রাহাতের কাছে। রাহাতের কি অবস্থা? আগে তুই চল আমার সাথে। নিহা প্রীতিকে নিয়ে রাহাতের কেবিনে আসল। প্রীতি রাহাতের কেবিনে ঢুকে অবাক হয়ে গেল। সবার দিকে তাকিয়ে দেখলো সবার চোখে জল। রাহাতের মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা। প্রীতি নিহার দিকে তাকিয়ে বলল, নিহা। রাহাত ভাইয়া আর নেই প্রীতি, কথাটা বলে কেঁদে দিল নিহা। রোহান ভাইয়া বেঁচে আছে, কিন্তু উনি রাহাত ভাইয়ের ব্যাপারে এখনো কিছু জানে না। তুই যখন বেহুশ ছিলি তখন রোহান ভাইয়ের একবার হুঁশ ফিরেছিল। তোকে এই অবস্থায় দেখে উনি হাইপার হয়ে যাচ্ছিল, তোর হাতটা নিজের হাতের মুঠোয় নেয় তখন। 2 দিন পর রোহানকে বাড়িতে আনা হয়, তখন সে রাহাতের ব্যাপারে জানতে পেরে নিজেকে দোষী করতে লাগলো রাহাতের মৃত্যুর জন্য। সবাই তাকে অনেক বুঝালো। 2 দিন ধরে প্রীতি নিজেকে রুমে বন্দি করে রেখেছিল। আফসানা বেগম রোহান আর প্রীতি আর পরিবারের বাকি সবার সামনে রোহানকে বলল, তুই কি তোর ভাইয়ের বলে শেষ কথাটা রাখবি রোহান? কি কথা মা? রাহাত মৃত্যুর আগে আমাকে আর তোর বাবাকে বলে গিয়েছে ওর মৃত্যুর পর যেন তোর হাতে প্রীতির হাতটা তুলে দেই। তুই প্রীতিকে বিয়ে কর বাবা। আমরা সবাই চাই তোরা দুইজন একসাথে যেন সুখে থাকতে পারিস। রোহানের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসল প্রীতি। সন্ধ্যার দিকে বাসায় ফিরল ওরা 3জন। সদর দরজা দিয়ে ঢুকতেই না ঢুকতে সবাই এসে ওদের মুখে স্প্রে করতে লাগলো। চারদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়ি বেলুন দিয়ে সাজানো, আর দেয়ালে লেখা বড় করে হ্যাপি অ্যানিভার্সারি। প্রীতি আর রোহান দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। রিহা আর নিহা এসে বলল, সারপ্রাইজ। এত কিছু? প্রীতি, সব তোর পিচ্ছি ছেলেটার জন্য করতে পেরেছি। প্রীতি বুঝতে পারলে রিহাব কেন আজ ঘুরতে যাওয়ার জন্য জেদ করছিল। সবাই মিলে প্রীতি আর রোহানকে উইশ করলো। অনুষ্ঠান শেষে প্রীতি রুমে এসে শুয়ে পড়ল। রোহান প্রীতির পাশে শুয়ে প্রীতিকে জড়িয়ে ধরল। এই কি করছো? রিহাব চলে আসবে তো? আসবে না, ও মা আর বাবার সাথে ঘুমাবে আজ। আচ্ছা, আমি ঘুমাবো। সরো আমার ওপর থেকে। জি না। দুষ্টু হাসি দিয়ে বলল রোহান। মানে? মানে হলো আজ তোমার আর আমার মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। 5 বছর আগে যেই দূরত্ব ছিল সব দূরত্ব কেটে যাবে আজ। আজ আমাদের মাঝে কোনো দূরত্ব নয়, থাকবে শুধু ভালোবাসা। সমাপ্ত।